মারিয়া এবং আসিফা দুজনে বিস্মিত বিহ্বল দৃষ্টিতে রিয়াদের মুখের দিকে তাকিয়ে রইল। কল কেটে রিয়াদ ধপাস করে আবার চেয়ারে বসে পড়ল। একবার আসিফা এবং একবার মারিয়ার মুখের দিকে তাকিয়ে স্নান কণ্ঠে বলল, আমাকে একবার পাশের শহরে যেতে হবে। সেই ধ্বংস হওয়া পতিতাপল্লীর সামনে নাকি আজগারের লাশ পাওয়া গিয়েছে। কথাটা শুনে শান্তা মারিয়া পুরো স্তম্ভিত হয়ে গেল। আজগর কেন পতিতাপল্লীতে তাকে না জানিয়ে আবার একা একা যাবে? তার লাশ পাওয়া গিয়েছে মানেটা কি? তারা আর কেউ নাস্তা শেষ করে উঠতে পারল না। রিয়া দ্রুত উঠে তার ইউনিফর্ম পরে নিল। শান্তা মারিয়া কিছুতেই উঠে দাঁড়াতে পারছে না, তার পা সমানে কাঁপছে। সে হতভম্ব ভাব ছেড়ে কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। আশিফা হা করে দুজনের কার্যকলাপ দেখছে। রিয়াদ পুলিশের ইউনিফর্ম পরে তৈরি হতে শান্তা মারিয়া উদ্বিগ্ন হয়ে বলল, আমিও যাব আপনার সাথে। রিয়াদ কোনো আপত্তি করল না। আশিফাকে একা বাড়িতে রেখে রিয়াদ আর শান্তা মারিয়া দুজনে বেরিয়ে গেল বাড়ি ছেড়ে। প্রথমে তারা গেল রিয়াদের থানায়। সেখান থেকে পুলিশ ভ্যানে করে তারা সোজা চলে গেল পতিতাপল্লী অর্থাৎ ঘটনাস্থলে। সেই জায়গাটা বা জায়গাটিকে বর্তমান পরিস্থিতির বর্ণনা করার মতো বিশেষ কিছু আর অবশিষ্ট নেই। রিয়াজ হোসেনের মৃত্যু যেভাবে হয়েছিল এটা যেন তারই পুনরাবৃত্তি। অবশ্য এখানে যে কয়েকটি হত্যা হয়েছে সবগুলো একই প্রক্রিয়ায় সংঘটিত হয়েছে। পতিতাপল্লীর ভেতরে আজগারের ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে। তার কাছে একটা পুলিশ ভ্যান যেটা চালিয়ে আজগার এখানে এসেছিল, আর পুলিশ ভ্যান দাঁড়িয়ে সে খুন হয়েছে। ভারী রহস্যজনক পুরো বিষয়টা সবার কাছে। এর মধ্যে আজগার সাহেবের পরিবার এখানে চলে এসেছে। তারা কান্নায় ভেঙে পড়েছেন। শান্তা মারিয়া কিছুতেই বুঝতে পারছে না এখানে সে কি করবে। হঠাৎ এই ধরনের একটা পরিস্থিতির মুখোমুখি যে তাকে হতে হবে সে ভাবতে পারেনি। এই কেসের তদন্ত কর্মকর্তা রিয়াদ হলে এই কেসটার রহস্য উন্মোচন শান্তা মারিয়ার সুবিধা হতো। কিন্তু কেসটা তদন্তের ভার দেওয়া হয়েছে অন্য একজন অফিসারকে। এই অফিসার মারিয়াকে চেনে না এবং বিশ্বাস করে এই কেসের সঙ্গে মারিয়াকে রাখবে না। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই আজগার শেষমেশ কিছু একটা বলতে চাচ্ছিল মারিয়াকে, কিন্তু কি মারিয়ার মাথায় আসে না। আজগারের বাড়িতে গিয়ে তার ঘর তল্লাশি করলেও কি কিছু পাওয়া যাবে? অনেক সময় অনেকের মনে তার ঘরের মধ্যে সে লুকিয়ে রাখে কোনো ডায়েরি বা খাতায়, কিন্তু কারো বাড়িতে তল্লাশি করার অধিকার তার নেই। ওই তদন্ত পুলিশ অফিসারের সহায়তা ছাড়া শান্তা মারিয়ার পক্ষে কিছু করা সম্ভব না। তাই তার সঙ্গে আগে মিশতে হবে। রিয়াদের কাছে এ ব্যাপারে মারিয়া সাহায্য চাইল। রিয়া সেই তদন্তকর্তা পুলিশের অফিসারের সঙ্গে শান্তা মারিয়ার পরিচয় করে দিল। শান্তা মারিয়া যে এই ধ্বংস হয়ে যাওয়া পতিতাপল্লীর একের পর এক খুনের রহস্য সমাধান করতে এখানে এসেছে তাও বলেছেন তাকে। শান্তা মারিয়া ভেবেছিল লোকটা তাকে এড়িয়ে চলবে এবং তাকে তেমন গুরুত্ব দেবে না, কিন্তু পুলিশ অফিসার লোকটা তার সঙ্গে যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিল। মারিয়া তাকে জেরাতে আজগারের সাথে এখানে আসার পুরোটা বর্ণনা করে দিল। পুলিশ অফিসার সাদেক এর পূর্বে এই পতিতাপল্লীতে যে মধ্যরাতে জেগে উঠে এই ধরনের অদ্ভুত কথা শুনেছিলেন, কিন্তু অলৌকিকতা তার বিশ্বাস নেই। তাও শান্তা মারিয়ার এমন অদ্ভুত কথা শুনে তিনি বেশ অবাক হলেন। তার ধারণা ছিনতাইয়ের উদ্দেশ্যে খুনগুলো করা হয়। আজগার হয়তো রাতে ছিনতাইকারীর দলের কাউকে চিনে ফেলেছে, তাই তাকে ফাঁদে ফেলে হত্যা করা হয়। শান্তা মারিয়া সাদিককে বলেন একবার আজগারের বাড়িতে তাদের তল্লাশি করা উচিত, হয়তো সেখান থেকে কোনো সূত্র পাওয়া যেতে পারে। পুলিশ অফিসার সাদিককে বেশি কিছু না ভেবে তার সাথে একমত হলেন। আজগারের লাশ পোস্টমর্টমের জন্য পাঠানো হলো। রিয়াদ আজগারের পরিবারকে কয়েকবার সান্ত্বনা দিতে চাইলেও পরিবার পর্যন্ত সাহস করে যেতে পারলেন না। কাউকে সান্ত্বনা দেওয়ার অভ্যাস তার কখনোই ছিল না। তার বিশ্বাস এতে তার কষ্ট কমে না। আজগারের পরিবার অ্যাম্বুলেন্সে করে আজগারের লাশের সাথে হাসপাতালে গেল। আজগারের স্ত্রী থেকে তাদের বাড়ির চাবি নিয়ে সাদিক, শান্তা মারিয়া আর কয়েকজন কনস্টেবল নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রিয়াদের আর কোনো কিছু না থাকায় পুলিশের ভ্যানে আর অ্যাম্বুলেন্সে সাথে নিয়ে আজগারের লাশ হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিয়ে সে আবার বাড়ির দিকে ফিরে চলে। শান্তা মারিয়া এবং রিয়াদ চলে যাওয়ার পর আসিফা গেট বন্ধ করে চুপচাপ ঘরে বসেছিল। আজগারের হঠাৎ মৃত্যু সেও শোকে রয়েছে, তবে বুঝতে পারছে না শোকটা কিভাবে সে প্রকাশ করবে। আসিফা নিজেকে কেন যেন এখন খুব নিঃসঙ্গ লাগছে। রিয়াদ ও মারিয়া কি সুন্দর, ইচ্ছে হলে যেখানে সেখানে ছুটে যেতে পারে, কিন্তু সে পারে না। কোনো এক অদৃশ্য মায়ায় যেন তাকে বাড়ির বাইরে দুনিয়া থেকে আড়াল করে রাখে। সে শহরে যে বাড়িতে সে যায় না কেন, তার গৃহিণীর বাইরে আর যেন কোনো পরিচয় নেই। অথচ একসময় সে কত ভালো গান গাইতো আর নাচতো। আসিফা যখন ড্রয়িং রুমে বসে বসে এসব ভাবছে, ঠিক সময় তার বেডরুম থেকে খটখট শব্দে কারো চেয়ার নড়ানোর শব্দে আঁতকে উঠে সে চমকে উঠে বলে, কে ওখানে? শব্দটা কমল না, সময়ের সাথে সাথে বেড়েই চলছে। আসিফা যেন ভয়ে কুঁচকে গেল। কিছুটা সাহস সঞ্চয় করে ধীরে ধীরে বেডরুমের দিকে এগিয়ে যেতে লাগলো। বেডরুমে দেখলে তার সব কিছু স্বাভাবিক মনে হলো। আশ্চর্যের বিষয়, এ ঘরে কোনো চেয়ার টেবিল নেই। আছে একটা বিছানা, একটা ওয়ার্ড্রোব, বিছানার সাথে লাগোয়া এই ড্রেসিং টেবিল আর দেওয়ালের পাশে একটা আলমারি। তাহলে খটখট শব্দটা কোথা থেকে আসছিল? এটা কি তার মনের ভুল? না, সে স্পষ্ট শুনেছে শব্দটা। এ কি, হঠাৎ আবার সেই খটখট
শব্দ স্পষ্ট বোঝা যাচ্ছে শব্দটা এ ঘর থেকে আসছে, কিন্তু কোনো কিছু নড়তে দেখা যাচ্ছে না। আশিফার ভয়ে গলা শুকিয়ে আসে। তার মনে হয় রিয়াদকে একটা কল দেওয়া উচিত। এমন সময় তার চারপাশটা পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। সে আর কিছুই দেখতে পায় না আশেপাশের। আশিফা ভাবে সে অজ্ঞান হয়ে যাচ্ছে, কিন্তু না, সে বেশ স্বাভাবিক আছে। এই তো একটু আগে ও তো সূর্যের আলোয় ভরে ছিল চারিদিক। মুহূর্তে চারিদিকে অমাবস্যার রাত নেমে এলো কি করে? এসব ভাবতে ভাবতে এক দমকা বাতাস যেন ঘরে একটা জানলা খুলে গেল। জানলা খুলে যাওয়ায় ঘরের ভেতরে ঢুকলো এক টুকরো চাঁদের আলোর মতো আলো। ধীরে ধীরে আসিবা আবছা আলোয় পুরো ঘরটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। আলোটা ধীরে ধীরে কিছুটা তীব্র হয়, যে আলোতে একটা মানুষের অভাব বোঝা যায়, কিন্তু তার চেহারা বোঝা যায় না। আবছা আলোয় অস্পষ্টভাবে আসিবা দেখতে পায় তার কিছুটা সামনে তার দিকে পিঠ করে একটা রকিং চেয়ার দুলছে। চেয়ারটাতে যে কেউ একজন বসে আছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু কে? এর এই ঘরে রকিং চেয়ার এলো কোত্থেকে? প্রচণ্ড ভয় আর আতকে আসিফা টু শব্দটাও করতে পারে না। তার শরীর রক্ত যেন জমে হিম হয়ে যাচ্ছে। তার চেয়ে ভয়ঙ্কর ব্যাপার, রকিং চেয়ারের দুই পাশে সাদা পোশাক পরা দুটি দানব আকৃতির মানব মূর্তির মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ বিদ্যুতের গতিতে রকিং চেয়ার উল্টো দিকে ঘুরে আসিফার মুখোমুখি হলো। চেয়ারের লোকটা হাত উঁচিয়ে পিছন দিকে ইশারা করতে সেই দানব আকৃতির মূর্তি দুটো শূন্যে মিলিয়ে গেল। আবছা আলোয় চেয়ারটা এবং লোকটার অবয়বের অস্তিত্ব স্পষ্ট বোঝা যাচ্ছে না, মুখটা দেখা যাচ্ছে না। আসিবার মুখ থেকে অস্ফুট এবং কাঁপা কাঁপা কণ্ঠে বেরিয়ে এলো, কে আপনি? প্রশ্ন শুনে সামনে চেয়ারে বসা লোকটা যেন দারুণ মজা পেল। হা হা করে বিকট বিশ্রী ভয়ঙ্কর শব্দ করে হাসতে লাগলো। এরপর হাসি কিছুটা কমিয়ে বেশ ঠান্ডা কণ্ঠে চেয়ারের লোকটা আসিফকে উদ্দেশ্য করে বলল, ভয় পাস না মেয়ে, আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি। আমি তোর কল্পনা মাত্র। বাস্তবে তোর মুখোমুখি হওয়ার ক্ষমতা সৃষ্টিকর্তা আমার থেকে কেড়ে নিয়েছে, তাই কল্পনায় আশ্রয় না। তুই তোর আশেপাশে যা দেখছিস, এমনকি আমি নিজেও একটা মায়া। কথাটা শুনে আসিফা হতভম্ব ভাবটা কাটার বদলে উল্টে যেন আরও বেড়ে গেল। সে যা দেখেছে তা কল্পনার বেশি কিছু হতে পারে না, কিন্তু কল্পনা কেউ তাকে বলবে এটা একটা কল্পনা মাত্র, এটা অভাবনীয়। আসিফা আবার বলল, আপনি আমার কাছে কি চান? লোকটা কথাটা শুনে আবার সেই বিশ্রীভাবে হাসতে হাসতে বলল, আমার কিছু চাওয়ার নাই রে বোকা। আমি যাবতীয় চাওয়া পর উদ্দে চলে গেছি। আমি এসেছি তোর জন্য। তোর আমি চাওয়ার থাকলে আমি পূর্ণ করব। তোর কোনো বিপদ হলে আমি রক্ষা করব। তোর কেউ ক্ষতি করতে চাইলে তাকে শেষ করে দিব। আমার কাছে এমন একটা জিনিস আছে যা আমি তোকে দিতে পারি। আমি দেওয়ার জন্য এসেছি। যে জিনিসটার জন্য মানুষ অনেক সাধন করে পায় না, সেই জিনিসটা আমি তোকে দিতে চাই। আশিফা কিছুটা কৌতূহলী কণ্ঠে জানতে চাইল কি সেটা। এবার লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কিছুটা অহংকার মিশ্রিত উঁচু কণ্ঠে বলল, ক্ষমতা। আমি তোকে অদ্ভুত অলৌকিক ক্ষমতা দিতে চাই, যে ক্ষমতার সঠিক ব্যবহারে তুই এই পৃথিবীর রাজত্ব করতে পারবি। চোখের নিমেষে যে কোনো শত্রুকে ধ্বংস করতে পারবি ধ্বংস। অনুগত ভিত্তের মতো তোর কথা অনুসরণ করে চলবে অনেক জিন। এর জন্য তোকে শুধু কাজ করতে হবে, একটা কাজ। কাজটা করবি আমার জন্য? লোকটার সাথে এতক্ষণ কথা বলে লোকটা এখন একজন অতি সাধারণ মানুষ মনে হচ্ছে আসিফার। চারপাশে ভয়ঙ্কর পরিবেশটার কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে। আসিফার ভয় অনেকটা কমে যাচ্ছে। সে কিছুটা বিদ্রুপ মেশানো কণ্ঠে বলল, এই না আপনি বললেন আপনি সকল চাওয়া পাওয়ার ঊর্ধ্বে, তাহলে আমাকে দিয়ে আবার কি কাজ করাতে চাইছেন? লোকটা কথাটা শুনে কিছুটা যেন রেগে গেল। ধপাস করে আবার চেয়ারে বসে পড়ল। কণ্ঠ কিছুটা মলিন করে আবার বলল, আমি এখন যাচ্ছি, তোর কল্পনার জগৎ ছিঁড়ে যাবে। তুই এবার বাস্তব দুনিয়াতে ফিরে আসবি। আমি আবার আসবো তোর কল্পনায়। একটা বিশ্বাস রাখতে পারিস, আমি তোর বন্ধু। আমি তোর ভালো ছাড়া খারাপ কিছু চাই না। আমি শুধু তোর উপকার করে যাব। তুই শুধু আমার একটা কাজ করে দিবি। তুই আগে স্বাভাবিক হয়ে আমাকে বিশ্বাস কর, পরে তোকে কাজটা করতে দেব। এখন কল্পনা মুক্তি পাক। হঠাৎ প্রচণ্ড আলোয় ধাঁধিয়ে উঠল আসিবার চোখ, যে কয়েক মুহূর্তে চোখ খুলতে পারল না। যখন চোখ খুলল, আশেপাশে আলো, জানলা বন্ধ। এর উপর কাজ দিয়ে রোদের আভা ঘরে প্রবেশ করছে। আসিবার মাথা ঘুরেছে, তার সাথে এতক্ষণ কি ঘটলো তার কিছুই তার মাথায় ঢুকছে না। হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল। রিয়াদ এসেছে বোধহয়। আসিবার দরজার দিকে এগিয়ে গেল। শান্তা মারিয়া সাদিক আজগারের বাড়ির সামনে পুলিশ ভ্যান করে পৌঁছে বেশ কিছুক্ষণ পর। এর মধ্যে আজগারের মৃত্যু খবর চারিদিকে ছড়িয়েছে এবং পুলিশ ভ্যানে আসতে থেকে আশেপাশের মানুষরা বাড়ির সামনে ভিড় জমাচ্ছে। কনস্টেবল সেদিকে নিয়ন্ত্রণে ব্যস্ত। সাদিক এবং মারিয়া গেটের তালা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়িতে তল্লাশি, সাদিকের তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। তার মনে হচ্ছে এই মেয়েটার কথা শোনা তার মোটেও উচিত নেই। মেয়েটাকে তেমন বুদ্ধিমতী মনে হচ্ছে না। তাছাড়া আজগারে খুনটা হয়েছে বাকি খুনগুলির মতো। সেখান থেকে বোঝা যায় এটা পূর্ব পরিকল্পিত কোনো খুন না। হঠাৎ পরিস্থিতির শিকার হয়ে বাকিদের মতো তাকেও মরতে হয়েছে। তাহলে এই বাড়িতে যে খুনের কোনো সূত্র খোঁজা
পুরো বৃথা। কিন্তু এই মেয়েটা বাড়িটা তল্লাশির পেছনে এতটা আগ্রহ দেখে বেশ অবাক হচ্ছে সাদিক। শান্তা মারিয়া জানে সে এই বাড়িতে খুনের কোনো সূত্র পাওয়া যাবে না। তার তল্লাশি করার মূল উদ্দেশ্য হচ্ছে আজগার তাকে কী কথা বলতে চেয়েছিল। তার কোনো সূত্র যদি এই বাড়ি থেকে পাওয়া যায়। আজগার যখন কথাটা বলতে চেয়েছিল তখন মারিয়ার কাছে কথাটা তেমন গুরুত্বপূর্ণ না হলেও এখন মনে হচ্ছে আজগার হয়তো এই পতিতাপল্লীর সম্পর্কে এমন কিছু তথ্য জানত যেটা শান্তা মারিয়া জানে না। তারা দুজনে খুঁটিয়ে খুঁটিয়ে বাড়িতে দেখছিল বেডরুমটাতে মোট 2টি রুম, একটা ড্রয়িং রুম। খুব সহজে শান্তা মারিয়া বুঝে ফেলল 2টো রুমে একটা শোবার ঘর আর একটা ঘরে আজগারের কাজ করার জন্য। কাজ করার ঘর দুটোতে আলমারি ভর্তি নানান বই, একপাশে একটা টেবিল এবং তার সামনে একটা চেয়ার। টেবিল ভর্তি নানান ফাইল। মারিয়া ভাবল কিছু থাকলে এই ঘরটাতে থাকতে পারে। সাদিক যাতে তাকে সন্দেহ না করে তাই স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, আপনি বরং বেডরুমটা তল্লাশি নিন। আমি এই ঘরটা দেখি কিছু পাওয়া যায়নি কে। নিরুৎসাহে সাদিক পাশের বেডরুমে চলে গেল। সাদিক চলে যেতে শান্তা মারিয়া দ্রুত ঘরটাতে তল্লাশি শুরু করলো। তল্লাশি বলতে টেবিলে কয়েকটা ফাইল উল্টিয়ে পুল্টিয়ে দেখতে থাকে। এইভাবে যে কোনো সূত্র থাকলেও পাওয়া যাবে না তা জানে মারিয়া, কিন্তু তার বা কী করার। সংকীর্ণ সময়ে হঠাৎ টেবিলের দিকে তাকাতে একটা ফাইলের দিকে নিচের দিকে একটা ডায়েরিতে চোখ আটকে যায় মারিয়ার। তার মনে কিছু আশা দেখে এই ডায়েরিতে যদি আজগারের ব্যক্তিগত ডায়েরি হয় তাহলে অনেক কিছু জানতে পারবে সে। মারিয়া ডায়েরিটা হাতে তুলে নেয়। যেই ডায়েরিটা খুলতে যাবে এমন সময় সাদিক আবার এই ঘরে চলে আসলো। মলিন মুখে বলল, আমার শুধু সময়টাই নষ্ট হলো, আর কিছুই না। কোনো বিশেষ কিছু তো দেখতে পেলাম না বাড়িটাতে, তবে যাওয়া যাক। এই বলে সাদিক ওই ঘরটায় চোখ দিয়ে কয়েকবার পর্যবেক্ষণ করে নিল। সাদিক হঠাৎ এই ঘরে আসতেই দেখে আঁতকে উঠেছিল সে। শান্তা মারিয়া চুপটে ডায়েরিটা নিজের শরীরের সাথে লাগিয়ে ধীরে ধীরে ঘরের দরজার দিকে এগিয়ে গেল। হঠাৎ পেছন থেকে সাদিক মারিয়া বলে ডাক দিতে মারিয়ার বুকটা ছ্যাদ করে উঠল। মারিয়া এবার নিশ্চিত সে এই ডায়েরি সম্পর্কে জানতে চাইবে এখন। মারিয়া স্নান মুখে পেছন ঘুরে তাকালো, দেখলো সাদিকের হাতে একটা কাগজ। কাগজটা সে মারিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে আপনার ডায়েরি থেকে কাগজটা পড়ে গেছে। মারিয়া ভিতরে ভিতরে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মারিয়ার কাঁধে একটা ব্যাগ রয়েছে। সাদিক স্বাভাবিকভাবে ভেবেছে মারিয়া যেহেতু একটা ডিটেকটিভ তাই সে সাথে করে নিয়ে এসেছে, হয়তো একটা ডায়েরি নিয়ে এসেছে ইনফরমেশনগুলো নোট করতে। মারিয়া কাগজটা হাতে নিয়ে ডায়েরির ভিতরে কাগজটাকে ঢুকিয়ে ডায়েরিটা তার কাঁধ ব্যাগে রাখে। এরপর তারা দুজনে বাড়িটা তালা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মারিয়া সাদিকের সাথে পুলিশ ভ্যানে করে যায় না। সে সাদিককে বলল সে এখন থেকে রিয়াদের বাড়িতে চলে যাবে। তাদের সাথে তার আর কাজ নেই। তার সময় নষ্ট করার জন্য দুঃখিত। সাদিক পুলিশ ভ্যান নিয়ে চলে যেতেই মারিয়া দ্রুত ব্যাগ থেকে ডায়েরি বের করে ডায়েরির পৃষ্ঠাগুলো উল্টিয়ে সে বেশ হতাশ হয়। পুরো ডায়েরি ফাঁকা, কোনো কিছু লেখা নেই এতে। এখানে আসাটাই তাহলে বৃথা। অন্য কোনো সূত্র ধরে এগোতে হবে। হঠাৎ তার মনে পড়ে গেল সেই কাগজটার কথা যেটা ডায়েরি থেকে পড়ে গেছিল এবং সাদিক তাকে দিয়েছিল। ডায়েরির ভেতরে কাগজটা না পেয়ে চমকে উঠে মারিয়া। পরক্ষণে বুঝতে পারে হয়তো ব্যাগের ভিতরে পড়ে গেছে। ব্যাগের ভিতরে নেই কাগজটা, আবার ডায়েরিতে খোলার সাথে সাথে পড়ে গিয়েছে তার পায়ের কাছে। ডায়েরিটা ব্যাগে রেখে কাগজটা হাতে তুলে নেয় মারিয়া। দেখতে পায় একটা চিঠি যেটা আজগার লিখেছে শান্তা মারিয়ার উদ্দেশ্যে। মারিয়া বেশ অবাক, সে যে এখানে আসবে এই বিষয়ে আজগার এতটা নিশ্চিত ছিল কি করে। শান্তা মারিয়া চিঠিটা পুরো স্তম্ভিত হতভম্ব হয়ে গেল। চিঠিতে পতিতাপল্লীর রহস্য বিষয়ে কিছু লেখা আছে। রিয়াদ এবং আসিফা বর্তমান যে বাড়িটাতে থাকে সে বাড়ির সম্পর্কে এমন কিছু তথ্য লিখেছেন আজকাল যা পড়ে শান্তা মারিয়ার গা শিউরে উঠল। এটা লেখা, শান্তা মারিয়া, আমি আপনাকে একটা কথা অনেকদিন ধরে বলবো বলবো করে বলতে পারি না। আসলে বিষয়টা নিয়ে আমি নিজেও পুরোপুরি এখনও নিশ্চিত হতে পারিনি। রিয়াদের কোয়ার্টার আমি যেদিন প্রথমবার দেখেছিলাম তখন বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিলাম। এত সুন্দর একটা বাড়ি এই শহরে থাকতে পারে তা আমার ভাবনার বাইরে ছিল। এই বাড়ির আসল মালিক কে ছিল তা আমি জানতে চেষ্টা করলাম, কিন্তু তেমন কোনো তথ্য পেলাম না। রিয়াদের আগে এই বাড়িতে আর কে কে ছিল তা জানার একটা চেষ্টা করলাম এবং যা জানলাম তা জেনে আমি শিউরে উঠলাম। রিয়াদের আসার পূর্বে গত কয়েক বছরে এই বাড়িতে মোট 4জন পুলিশ অফিসার উঠেছে এবং আশ্চর্যজনকভাবে এই বাড়িতে ওঠার মাসের মাথায় তারা চাকরি ছেড়ে দেন। চাকরি ছাড়ার কোনো বিশেষ কারণ তারা উল্লেখ করেনি। আমি তাদের প্রত্যেকের পরিবার খোঁজ নিয়ে জানতে পারি তারা 4জন পুলিশ অফিসার এই বাড়ি ছেড়ে যাওয়ার পর পুরো পাগল হয়ে গেছে। তাদের বর্তমান আশ্রয় পাগলাগারদে। এছাড়া আশ্চর্যজনকভাবে 4জন পুলিশ কর্মকর্তার স্ত্রী এই বাড়ি ছেড়ে যাওয়ার পর নিজ বাড়িতে গিয়ে আত্মহত্যা করে মারা যান। সবাই ভাবে স্ত্রী আত্মহত্যার কারণে তাদের স্বামীরা পাগল হয়ে গেছে। এই ঘটনাগুলো ভিন্ন ভিন্ন জায়গায় হওয়ায় আত্মহত্যাগুলোকে স্বাভাবিকভাবে নেয়নি। এত বড় একটা বিষয়ে আমরা আগে কারো নজর কেন এলো না তাই বোধগম্য হচ্ছে না। তাহলে হয়তো ওই বাড়িতে আর কোনো পুলিশ
পরিবারকে কোয়ার্টার দেওয়া হতো না। যদিও আমি অলৌকিকতায় বিশ্বাস করি না, তবু এটাকে একটা অলৌকিক রহস্য বলে মনে হচ্ছে আমার। এই ৪ জন পুলিশ অফিসারের আগে এই বাড়িতে আরও অনেকগুলো পরিবার এসেছিলে। তাদের সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। তাদের তথ্যগুলো আমি জোগাড় করার চেষ্টা করছি। তাদের তথ্য পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে যে ওই বাড়িতে অলৌকিক কিছু রয়েছে কিনা। তখন আমি আপনাকে এবং রিয়াদকে এই বিষয়ে সবকিছু জানাবো বলে সিদ্ধান্ত নিই। কিন্তু আমার মনে হচ্ছে সেই সময়টা আমি আর পাবো না। সেই পতিতাপল্লী থেকে আসার পর থেকে আমার মনটা শুধু ছটফট করছে। একটা নিষিদ্ধ নেশার ঘোর আমায় আচ্ছন্ন করে রেখেছে। আমার মনে হচ্ছে পতিতাপল্লীতে রাতে না গিয়ে আমার আর কোনো উপায় নেই। সেখানে গেলে হয়তো আমি আর ফিরে আসবো না। আমার কেন জানি মনে হচ্ছে এই চিঠিটা আপনি পড়বেন, আর অন্য কারো হাতে চিঠিটা পড়ে যায়। সে যেন শান্তা মারিয়ার হাতে এই চিঠিটা পৌঁছে দেয়। কল করে এই কথাগুলো বলার মতো অবস্থা আমার নেই। আমার বিশ্বাস রিয়াদও তার স্ত্রী সত্যি কোনো বিপদে পড়লে আপনি তাদের সহায়তা করবেন। ইতি আজগার। দীর্ঘ চিঠিটা পড়ে শান্তামারিয়া একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার সামনে এখন দুটো রহস্য। একটা রহস্যের সাথে আরেকটা রহস্যের কোনো সূত্র বা মিল নেই। একটা রহস্যে একটা অভিশপ্ত পতিতাপল্লী একের পর একক নিরপরাধ মানুষ মারা যাচ্ছে। একটা অভিশপ্ত বাড়ি একের পর এক পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। এই দুটো জায়গাকে অভিশাপমুক্ত করতে হবে তাকে, এবং দ্রুত। এখন কোন দিকে এগোবে সে? এই পতিতাপল্লীর আত্মারা কি চায় এটা জানার কি কোনো উপায় আছে? যে তাদের পুড়িয়ে মেরেছিল সে তো মারা গিয়েছে অনেক আগেই। আর কোনো উপায় নেই। এখন তাকে তার সাথে দেখা করতে হবে। তিনিই একমাত্র পারেন মারিয়াকে এই পরিস্থিতিতে সাহায্য করতে। আজ তার সাথে দেখা করা যাবে না। আগামীকাল সকালবেলা সময় করে তার আশ্রমের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এখন আপাতত রিয়াদ এবং আসিফের বাড়িতে যাওয়া যাক। বাড়িটা আরও একটু খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে হবে। যদি বাড়িটা সম্পর্কে নতুন কিছু জানা যায়। মারিয়া রিয়াদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আসিফা কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলতে যায়। খুলতেই দেখে রিয়াদ এসেছে। আসিফা কিছুটা বিস্ময় কণ্ঠে জানতে চায়, তুমি না এই গেলে? এত দ্রুত চলে এলে যে? রিয়াদ কিছুটা বিরক্ত এবং ক্লান্তি মিশ্রিত কণ্ঠে উত্তর দেয়, দ্রুত এলাম কই, এখন বাজে দুপুর ২টা। এবার আসিফা সত্যি সত্যি বেশ অবাক হয়। এত বেলা হলো কখন? এই না একটু আগে সকাল হলো। রিয়াদ আর মারিয়া আজগারের মৃত্যুর কথা শুনে বাড়ি থেকে বেরিয়েছিল। আসিফার মনে হচ্ছে বড়জোর ৮ ঘন্টা হয়েছে ওরা গেছে, অথচ এর মধ্যে এতগুলো ঘন্টা চলে গেল কি করে। এদিকে দুপুরে রান্নাও তো হয়নি কিছু। আসিফা অন্যমনস্ক ভাব কাটিয়ে রান্নাঘরে চলে যায়। রিয়াদের মনটা আজ বেশ উদাস হয়ে রয়েছে আজকের জন্য। তাই তার চোখে মুখে আসিফার চোখ মুখে চিন্তার ছাপটাও আর পরিলক্ষিত হলো না। দুপুর গড়িয়ে বিকেল হতে শান্তামারিয়া এসে পৌঁছে গেল রিয়াদের বাড়িতে। আসিফা তাকে দেখে আজও উদ্বিগ্ন হয়ে সারাদিন কি করলো জানতে চায়। মারিয়া মলিন মুখে খাবার খায় আর টুকটাক কিছু কথা বলে। সারাদিন কি রহস্য উদ্ঘাটন করলো এ বিষয়ে আসিফাকে কিছুই বলতে শান্তামারিয়া তেমন আগ্রহ না দেখালে আসিফা মনে মনে বেশ আহত হয়। মারিয়ার খাওয়া শেষে সে চুপচাপ ঘরে চলে যায়। এদিকে রিয়াদও আজগারের কথা মনে করে বেশ উদাস হয়ে বসে আছে। আসিফার কিছুই ভালো লাগছে না। গত কয়েক বছরে এতটা মন খারাপ আসিফার কখনো লাগেনি। আসিফা নরম মনের মানুষ। নরম মনের মানুষরা আজ যাই হোক অবহেলা সহ্য করতে পারে না। তার মনে হচ্ছে মারিয়া তাকে এড়িয়ে চলছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে মারিয়ার পুরো পরিবার বাড়িটা হেঁটে হেঁটে দেখতে লাগলো। সে যেদিন প্রথম এই বাড়িতে এসেছিল সেদিন বাড়ির বাইরে সাথে বাড়ির ভেতরে এতটা পার্থক্য দেখে বেশ অবাক হয়েছিল। আবার সেদিন ওই বৃদ্ধ লোকটার এই বাড়ির জিন জাবেদ আলী সম্পর্কে অদ্ভুত কথা তাকে বেশ ভাবিয়ে তুলেছিল। আর সর্বশেষ আজেগের দেওয়া অদ্ভুত তথ্য তার রাতের ঘোর হারাম করার জন্য যথেষ্ট। পুরো বাড়িটা ঘুরে দামি আসবাবপত্র ছাড়া আর বেশি কিছু চোখেই পড়েনি মারিয়ার। প্রচণ্ড মানসিক চাপে মারিয়া আজ অফিসের সাথে তেমন ভালো ব্যবহার করেনি। মারিয়া বুঝতে পারে এটা ঠিক হয়নি। আসিফা এবং রিয়া দুজনে উদাস হয়ে ড্রয়িং রুমে সবাই চুপচাপ বসে আছে। মারিয়াকে দেখে তারা একটু নড়ে বসলো। মারিয়া তাদের উদ্দেশ্য করে বলল, আমাদের জীবনে নানান অদ্ভুত অস্বাভাবিক সব ঘটনা ঘটে, যেগুলোর জন্য আমরা কখনোই তৈরি ছিলাম না। না থাকারও উপায় আছে। তাই বলে কি আমাদের জীবন থেমে থাকবে? তোমরা এত উদাস হয়ে বসে আসছো কেন? মারিয়ার কথা শুনে বেশ স্বাভাবিক হয়ে আসিবা বলে, আমি তো স্বাভাবিক হতেই চাই, কিন্তু তোমরা দুজনেই তো সেই থেকে কখন থেকে গোমরা মুখ করে বসেছো, মন খুলে কথা বলছো না। রিয়াদ এবার একটু হেসে তাদের কথার সাথে কথা যোগ করলো। তিনজনে এখন স্বাভাবিক। আসিফা হঠাৎ বলে উঠলো, তোমরা গল্প করতে থাকো, আমি 3 কাপ কফি নিয়ে আসি। কফি খেতে খেতে গল্প করা যাবে। এটা বলে আসিফা দ্রুত উঠে রান্নাঘরে চলে যায়। চুলের আগুন জ্বালিয়ে কফি তৈরির প্রস্তুতি নেই। এমন সময় হঠাৎ মাথা ঘুরাতে শুরু হয়। তার আশেপাশে আঁধারে ডুবে যাচ্ছে যেন। আসিফা ভাবে সে অজ্ঞান হয়ে যাচ্ছে, কিন্তু না, সে আবার কল্পনার দুনিয়ায় চলে এসেছে। হঠাৎ রান্নাঘরে একটা জানলা দমকা বাতাসে খুলে যাওয়ার শব্দ তার কানে আসে। সে জানলা দিয়ে এক টুকরো চাঁদের আলো এসে পরে রান্নাঘরে। আফসা আলে আসিফা দেখতে পায় তার থেকে কিছুটা দূরে রকিং চেয়ারে পা দুলছে। আসিফা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনি আবার এসেছেন? লোকটা হা হা করে তার সে বিখ্যাত বিশ্রী হাসি লুটিয়ে পড়ল। এরপর বলতে লাগলো, তুই আমায় ভয় পাস কেন মেয়ে? আমি তোর বন্ধু।
আমি তোর ভালো বই খারাপ কিছু চাই না। তুই অনেক সহজ সরল আর বোকা একটা মেয়ে। তোর জন্য আমার খুব মায়া হয়। তুই নিজের সংসার কেন নষ্ট করছিস? আশিফা কিছুটা বিস্মিত হয়ে বলে, মানে? লোকটা আবার বলতে থাকে, হায় মেয়ে, তুই এতটাই বোকা যে এটাও আমায় বুঝিয়ে দিতে হবে? তোর চোখ নাই নাকি ঘিলু নেই? পুরুষ মানুষের কাজই হচ্ছে পরনারীর দিকে নজর দেওয়া। স্ত্রী তাদের আটকাবে, আর তুই কি না নিজেই দুধ দিয়ে কালসাপ পুষেছিস? নিজের বাড়িতে স্বামীর সামনে একটা এত রূপবতী মেয়েকে ছেড়ে দিছিস। তুই রূপবতী, কিন্তু মেয়েটা তোর চাইতে ঢের রূপবতী। তাই তোর স্বামী তোকে ভুলেও ওর দিকে নজর দিচ্ছে, আর তুই সেই দিক দিয়ে খেয়াল করিস না। আর তোর স্বামী বেশ সুপুরুষ, তাই যে কোনো নারী তাকে কাছে পেতে চাইবে। তাদের এই দুর্বলতা আরও বেড়ে যাচ্ছে তোর বোকামিতে। অন্ধ হোস না মেয়ে, সতর্ক থাক। সব হারানোর আগে চতুরা। আশিফা কথাগুলো শুনে পুরো হতভম্ব হয়ে গেল। রিয়াদ এবং মারিয়াকে নিয়ে এই ধারণা, কোনো কথাই সে স্বপ্নেও ভাবতে পারে না। এই দুজন সে মন থেকে বিশ্বাস করে। লোকটার কথায় বেশ রেগে যায় আশিফা। যেই চেঁচিয়ে তাকে থামাতে যাবে, হঠাৎ সে প্রচণ্ড আলোয় তার চোখ ধাঁধিয়ে ওঠে। সে বাস্তবে ফিরে আসে। ড্রয়িং রুম থেকে শান্তা মারিয়ার খিলখিল হাসির শব্দ শোনা যাচ্ছে। আশিফা আর কিছু না ভেবে দ্রুত কফি বানিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায়। শান্তা মারিয়া এবং রিয়াদকে একই সময় পাশাপাশি বসে থাকতে দেখে প্রথম তার অস্বস্তি লাগতে শুরু করলো। সে সন্দেহজনক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর ভাবলো, এটা সে কি করছে? কল্পনার ফাঁদে পড়ে তার দুইজন বিশ্বস্ত মানুষকে সে সন্দেহ করছে। নিজের মনে সে লজ্জা পেয়ে রিয়াদ এবং মারিয়ার কাছে ট্রে নিয়ে কফি নিয়ে যায়। আশিফাকে দেখে রিয়াদ আর মারিয়া দুজনে বেশ বিস্মিত হয়ে যায়। রিয়াদ বিস্মিত কণ্ঠে বলে, কফি কি আগে থেকে তৈরি ছিল নাকি? এত দ্রুত নিয়ে এলে কী করে? তুমি গেলে মাত্র 1 মিনিট হলো। আশিফা কথা শুনে নিজেই অবাক হলো। দ্রুত মানেটা কি? সে তো সময় নিয়ে কফিটা বানিয়ে এখানে এসেছে। এ কেমন কল্পনার দুনিয়া! একবার কল্পনা থেকে বেরিয়ে আসার পর মনে হয় অল্প সময় চলে গেল, অথচ কয়েক ঘন্টা কেটে যায়। আর এখন এতটা সময় নাকি তাদের হিসেবে 1 মিনিটের চাইতে কম সময়। এতক্ষণ আশিফা ভাবছিল এই অদ্ভুত কল্পনার কথা রিয়াদ আর শান্তা মারিয়া কাউকে বলবে কিনা। কিন্তু এখন কল্পনা চলে গেছে তাদের বিরুদ্ধেই। তাই তাদের এ সম্পর্কে বললে কিছুই তো বিশ্বাস করবে না, উল্টে ভাববে আশিফা তাদের সন্দেহ করছে। তিনজনে কফি খেতে খেতে নানান বিষয়ে গল্প করতে থাকে। কথা প্রসঙ্গে রিয়াদ সে রাতে আসিবার উয়ার উল সেজে মারিয়াকে ভয় দেখানোর প্রসঙ্গ তুলে। তিনজনে হেসে লুটিয়ে পড়ে। ধীরে ধীরে রাত হয়। রাতের খাবার খেয়ে যে যার ঘরে চলে যায়। মারিয়া অনেক ভেবেচিন্তে কোনো রহস্যের কুলকিনারা পায় না। এসব ভাবতে ভাবতে চোখ লেগে যায় তার। বিছানায় গা এলিয়ে ঘুমিয়ে যাওয়ার অভ্যাস রিয়াদের। সারাদিনের সব দুশ্চিন্তা সন্ধ্যাবেলা তিনজনে মন খুলে গল্প করে উবিয়ে গেল যেন। ফুরফুরে মেজাজে ঘুমিয়ে পড়ে সে। আশিফা কিছুতেই তাদের সন্দেহ করতে চাইছে না, কিন্তু লোকটার কথা তার মনে এতটাই ছাপ ফেলছে যে বারবার মারিয়া এবং রিয়াদকে নিয়ে উল্টোপাল্টা চিন্তা করতে থাকে সে। রিয়াদ ঘুমিয়ে গেছে অনেক আগে। অনেক কষ্টে ঘুমের রাজ্যে প্রবেশ করে আশিফা। সেখানেও যেন শান্তি নেই। মধ্যরাতে রিয়াদ এবং মারিয়াকে নিয়ে অদ্ভুত একটা স্বপ্ন দেখে ঘুম ভাঙে তার। ঘুম থেকে উঠে বুঝতে পারে তার নাম ধরে কেউ তাকে ডাকছে। শব্দটা আসছে খাটের নিচ থেকে। কল্পনায় যে লোকটা তার সামনে আসে, কণ্ঠটা ঠিক তারই। আশিফা আঁতকে ওঠে। সে কি আবার কল্পনার দুনিয়ায় চলে এসেছে? হঠাৎ খাটের নিচ থেকে কণ্ঠটা ভেসে আসে, ভয় পাস না আশিফা, আমি তোর বন্ধু। আমি তোর ভালো চাই। আমি কল্পনায় দুনিয়ায় না। এখন তুই বাস্তবে রয়েছিস। তুই আমার কথায় একটু একটু করে বিশ্বাস করতে শুরু করছিস। আমার উপর তোর বিশ্বাস বাড়ছে, তাই আমি তোর বাস্তবে আসতে পেরেছি। আমি এখন তোর অন্ধ চোখ খুলে দিতে এসেছি। আশিফা চমকে বিছানায় উঠে বসে, মানে কি? আমি কিছুই বুঝতে পারছি না। খাটের নিচ থেকে আফসোস সুরে লোকটার স্বর এলো। বলল, এল হায়, এত বোকা মেয়ে বুঝি এই জগতে আছে? তুই কি কিছুই বুঝতে পারিস না? এখন মধ্যরাত, অথচ তোর স্বামী তোর সাথে বিছানায় নেই। সে এত রাতে কোথায় যেতে পারে? হায় বোকা মেয়ে, তোর চোখ হয়তো কখনোই খুলবে না। আশিফা সত্যি সত্যি আঁতকে ওঠে। এতক্ষণ সে লক্ষ্য করেনি বিষয়টা। আসলেই তো রিয়াদ বিছানায় নেই। সে এত রাতে কোথায় যেতে পারে? আশিফা দ্রুত বিছানা থেকে নেমে ঘরের আলো জ্বালায়। বিছানার নিচে উঁকি মেরে কাউকে দেখতে পায় না। সেভাবে রিয়াদ এত রাতে কোথায় যেতে পারে? হঠাৎ তার চোখ যায় ঘরের সাথে লাগোয়া ওয়াশরুমে। আশিফা এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে ওয়াশরুমে আলো জ্বলছে এবং পানির কল পড়ার শব্দ শোনা যাচ্ছে। সে শুধু শুধু আজে বাজে চিন্তা করছিল রিয়াদকে নিয়ে। তার সন্দেহ তখনও পুরোপুরি কাটেনি। ওয়াশরুমে গিয়ে দেখলো সেখানে কেউ নেই, কলের টেপ ছাড়া। আশিফার বুকটা ধক করে উঠল। সে পুরো বাড়ি খুঁজে রিয়াদকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। ভয়ে ভয়ে ছাদ পর্যন্ত চলে যায়। সেখানেই কেউ নেই। তাহলে কি শান্তা মারিয়া ঘরে? সেই ঘরটা শুধু দেখায়নি। ছিছি, এটা কি ভাবছে? এত রাতে রিয়াজ শুধু শুধু তার ঘরে কি করতে যাবে? আসিবার মন কিছুতেই শান্ত হলো না। এছাড়া আর কোথায় যাবে রিয়াদ? শান্তা মারিয়া ঘরের দরজা চাপিয়ে দেওয়া ছিল। হালকা একটু ধাক্কা দেওয়াতে খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। আসিবা দেওয়ালের হাতে সুইচ চেপে আলো জেলে আঁতকে উঠল।
তার পুরো শরীর কাঁপতে লাগলো। বিছানায় দুটো নগ্ন দেহ একে অপরকে জড়িয়ে শুয়ে আছে, গায়ে সুতা পরিমাণ কাপড় নেই। আসবে চেঁচে উঠে, না, এটা কিছুতেই সম্ভব না। তার চেঁচানোর শব্দে ধরপড় করে আতকে শোয়া থেকে উঠে বসে রিয়াদ আর মারিয়া। তারা নিজেদের এভাবে নগ্ন দেখে নিজেরাই যেন হতভম্ব, স্তম্ভিত হয়ে গেল। লজ্জায় তারা কুঁচকে গেল। তাদের চোখ মুখ লাল হয়ে এসছে। তারা দ্রুত উঠে নিজেদের গায়ের কাপড় ঠিক করে নিল। আসিফা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে নিজের ঘরের ভেতর গিয়ে থেকে দরজা আটকে দেয়। শান্তা মারিয়া জামা পরে ধপাস করে বিছানায় বসে পড়ে। তার মাথা ঘুরেছে, সে কিছুই বুঝতে পারছে না। সে তো স্বাভাবিকভাবে রাতে ঘুমিয়েছিল। তারপর রিয়াদ এই ঘরে আসলো কখন, আর কখন তার জামা কাপড় খুললো সে টের পেল না। রিয়াদ জামা পরে দ্রুত ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসলো। সেও পুরো হতভম্বল। সে তো স্বাভাবিকভাবে আশিবার সাথেই ঘুমাচ্ছিল। এরপর আশিবার চেঁচানোর শব্দে তার ঘুম ভাঙে। আর সে দেখে সে নগ্ন অবস্থায় মারিয়ার ঘরে। এটা কি হলো? তার মাথা কাজ করছে না। বাকি রাত তারা কেউ আর ঘুমাতে পারল না। সবাই পাথরের মূর্তির মতো যে যার জায়গায় চুপচাপ বসে রইল। লজ্জায় কারো মুখোমুখি হওয়ার সাহস আর কারো নেই। সূর্যের আলো প্রবেশ করতে মারিয়া তার ব্যাগ গোছাতে লাগলো। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা তার নেই। যত দ্রুত সম্ভব এই বাড়ির আসল রহস্য কী তাকে জানাতে হবে। তাকে এই অবস্থায় একজন সাহায্য করতে পারে। এখন তাকে আশ্রমে তার কাছে যেতে হবে। আসিফা ব্যাগ নিয়ে মাথা নিচু করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য আশ্রম। এদিকে আসিফা সারা রাত একটুও ঘুমাতে পারেনি মানসিক কষ্টে। সে তার স্বামীর কাছ থেকে এরকম একটা কিছু কখনোই আশা করেনি। সেই কল্পনার লোকটার কথাই তাহলে ঠিক, যে যাদের অন্ধের মতো বিশ্বাস করেছিল তারাই তাকে ঠকালো। সারা রাত বিছায় বসে বসে কেঁদেছে শুধু আসিফা। তার কিছুই যেন করার নেই। রাত পোহাতে ভোরের আলোয় ঘরে ঢোকার সাথে সাথে আসিফা একবার ভাবলো রিয়াদ এবং মারিয়ার মুখোমুখি তাকে হতে হবে। তাদের কিছু কঠিন কথা তার না শুনাইলে নয়। তারা কেন এমনটা করলো? তার বিশ্বাস নিয়ে খেলার অধিকার আর কারণেই। ঠিক সেই মুহূর্তে তার ঘরের দরজা খুলতে যাবে এমন সময়টা টের পেল ঠিক পিছনে কিছু একটা দাঁড়িয়েছে খুব কাছে। পেছন ঘুরলে যেন মুখোমুখি হয়ে জিনিসটা নাকের সাথে নাক ঘষা লাগবে। আসিফা পেছন দিকে ঘুরতে চাইলে কিছুটা মাথা নাড়াতে পারল না। অদৃশ্য কিছু যেন তার মাথা চেপে ধরে আছে। হঠাৎ পেছন থেকে সেই কল্পনার লোকটার কণ্ঠ, ভয় পাস না মেয়ে, আমি তোর বন্ধু, তোর উপকার করতে আমি সর্বদা হাজির। তুই আমায় এখনো পুরোপুরি বিশ্বাস করছিস, তাই তোর এত কাছে আসতে পারলাম। কিন্তু তুই পেছন ফিরিস না ভুলেও। আমার চেহারা বেশ ভয়ঙ্কর, তুই দেখলে ভয় পাবি। আশিফা ভারী গলা বলল, আপনি আবার কি চান? লোকটা হাসতে হাসতে বলল, আমি কি চাইবো রে পাগলি, আমি তো তোকে দিতেই এসেছি। তোর জন্য রয়েছে ক্ষমতা, অসীম ক্ষমতা। যে ক্ষমতা দিয়ে তুই রাজত্ব করতে পারবি পৃথিবী। তখন আর আমাকে তোর প্রয়োজন হবে না। এই যে মেয়েটা তোকে ধোঁকা দিল, তুই চাইলে তখন যে কোনো ভয়ঙ্কর শাস্তি দিতে পারবি তাকে। অনুগত্য ভিত্তের মতো অনেক জিন শুধু তোর মনের ইচ্ছা পূরণের অপেক্ষায় থাকবে। তোর স্বামী থাকবে সম্পূর্ণ তোর বশে। চাস তুই সেই ক্ষমতা? চাইলে বল। আশিফা বারবার পেছনে তাকে লোকটাকে দেখার ইচ্ছে হচ্ছিল, কিন্তু সে কিছুতেই ঘাড় ঘোরাতে পারছিল না। আশিফা ভাবলো এই লোকটা এখন পর্যন্ত তার কিছুই খারাপ করেনি, বন্ধু হতে চায় এবং তার উপকার করতে চায়। সে কিছুটা উৎকণ্ঠিত হয়ে বলল, আপনি বলেছিলেন এর জন্য আমাকে একটা কাজ করতে হবে, কাজটা কি? লোকটা এবার হাসতে হাসতে বলল, এই তো পথে এসেছিস। তোকে যতটা বোকা ভেবেছিলাম তুই ততটা বোকা নয়। ক্ষমতা চায় সবাই, আমারও অনেক ক্ষমতা আছে, কিন্তু এখন ক্ষমতা বা অলৌকিক শক্তি আমার আর ভালো লাগছে না। এগুলো আমি তোকে দিয়ে দিতে চাই। বিনিময়ে তুই আমায় এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি করবি। আশিফা জানতে চাইল, আমি আপনাকে কিভাবে মুক্ত করতে পারি? লোকটা এবার কিছুটা গম্ভীর কণ্ঠে বলে দিল, অনেক বছর আগের কথা। এইবারে আসল মালিক তখন ছিলাম আমি। আমার নাম জাবেদ আলী। আমাদের সুখের সংসার ভালোভাবেই চলছিল। কিন্তু একদিন আমাদের একমাত্র কন্যা একটা ছেলের হাত ধরে এই বাড়ি ছেড়ে চলে যায়। আমরা স্বামী স্ত্রী পুরো পাগল হয়ে যাই। তখন আমি নিজের মেয়ের খোঁজ পেতে জিন সাধনা করি। কিন্তু আমার আহ্বানে চলে আসে খারাপ জিন। সে আমার স্ত্রীকে খুন করে ফেলে। তখন আমি প্রায় পাগল হয়ে পুরোপুরি শয়তান জিন তার সাধনায় মগ্ন হয়ে পড়ি। কিন্তু একসময় যখন আমি বুঝতে পারি আমি ভুল কাজ করছি, এখান থেকে বেরিয়ে যেতে চাই, তখন শয়তান জিনেরা আমাকে অভিশাপ করে তাদের কাছে নিয়ে যায়। তখন থেকে আমি এই বাড়িতে অভিশপ্ত। আমি যেহেতু আমার মেয়ের খোঁজের জন্য শয়তান জিনের সাধনায় মত্ত হই, তাই আমার মেয়েই পারে একমাত্র আমাকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে। সে এই বাড়িতে এসে পা রাখা মাত্র আমার আত্মা মুক্তি পেয়ে যাবে। আমি এই বাড়ি ছেড়ে চিরতরে চলে যাব। তখন সকল জিনেরা তোর দাসের মতো তোর কথা অনুসরণ করবে। তুই আমার মেয়েকে খুঁজে একবার শুধু এই বাড়িতে নিয়ে আয়। আসিফা মূর্তির মতো দাঁড়িয়ে যেন লোকটার কথা শুনে যায়। লোকটা কথা বলার প্রসঙ্গ যেই মুহূর্তে তার মেয়ের প্রসঙ্গ তুলে, তখনই লোকটার কণ্ঠে কেমন যেন ক্ষুব্ধ হয়ে ওঠে। আসিফা বলে, দেখুন, আপনি একটু আগে ঠিক বলেছিলেন। আমাকে যতটা বোকা মনে হয় আমি আসলে ততটা বোকা নই। আপনি একটা এই অভিশাপ আপনার জীবনে ঘটে যাওয়া সব অঘটনের জন্য আপনার মেয়েকে দায়ী করেন। তাই আপনি
তাকে শাস্তি দিতে চান। কিন্তু আপনার অভিশপ্ত আত্মা যেহেতু এই বাড়ির বাইরে যেতে পারে না, তাই আপনার মেয়েকে আপনি শাস্তি দিতে পারছেন না এবং আপনার মুক্তি পাচ্ছে না। আমি যদি আপনার মেয়েকে এখানে আনি, তাহলে আপনি তাকে খুন করে ফেলবেন। আমি এটা কিছুতেই করব না। পৃথিবী সমান ক্ষমতার বদলে নয়। আমি আপনাকে আর বিশ্বাস করছি না। আপনি আর আমার কাছে আসবেন না। হঠাৎ একটা বিকট চিৎকারে যেন পুরো বাড়ি কেঁপে উঠল। আসিফা স্পষ্ট টের পেল তার পিছন থেকে কিছু একটা সরে গেল। আসিফা দ্রুত পিছনে ঘুরে তাকালো। সে পুরো ঘরে কিছুই দেখতে পেল না। আসিফা অবাক। তাহলে লোকটাকে বিশ্বাস করলে কাছে আসবে আর অবিশ্বাস করলে দূরে সরে যাবে। অবশ্যই এটা কল্পনার নিয়ম। আচ্ছা, লোকটা কি কল্পনার বাইরে কিছু না? না, লোকটা শুধু তার অবচেতন মনের কল্পনা হলে গত রাতে রিয়া তার মারিয়ার সম্পর্কে তাকে আগের থেকে বলতে পারতো না। আসিফা তার ঘরের দরজা খুলে ধীরে ধীরে ঘরের বাইরে চলে আসে। চারিদিকে কেমন যেন নীরবতা ছুঁয়ে গেছে। সে পুরো বাড়ি খুঁজে রিয়াদ এবং মারিয়াকে খুঁজে পায় না। এখন ঘড়িতে মোটামুটি বেলা হয়েছে। রিয়াদ কি ডিউটিতে চলে গেছে তার সাথে দেখা না করে? অবশ্যই দেখা করবে কোন মুখে? আর মারিয়া কোথায় গেছে? আচ্ছা, তারা একসাথে কোথাও যায়নি তো? মুহূর্তে আসিবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার চোখ যায় বাড়ির বড় দরজার দিকে। দরজাটা পুরো খোলা। আসিবা আস্তে আস্তে দরজার কাছে যায়, বাইরে উঁকি দেয়। কাউকে তো দেখা যাচ্ছে না। তার মনে অচেনা অচেনা ভয় বাসা বেঁধেছে। দরজা আটকে দরজার নিচের দিকে তাকাতে আটকে উঠে আসিবা। দরজার নিচ থেকে ঘরের মেঝের দিকে রক্তের ছোপ ছোপ দাগ। দাগগুলো এমন যে কিছুক্ষণ আগে রক্ত পড়ে দাগগুলো শুকিয়ে গেছে। সে মেঝের রক্তের দাগ অনুসরণ করে এগিয়ে যেতে থাকে ঘরের দিকে। একটু আগে তো এর একটা দাগও চোখে পড়েনি। রক্তের দাগ সোজা চলে গেছে তার ঘরে, যে ঘর থেকে সে বের হলো মাত্র। আসিবা ভয়ে ভয়ে তার ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে আতকে চেঁচিয়ে উঠে আসিবা। রিয়াদের রক্তাক্ত শরীর মেঝেতে পড়ে আছে। এই তো সে ঘর থেকে বের হলো, তখন তো এমন কিছুই দেখেনি। এত দ্রুত রিয়াদের এই অবস্থা হলো কি করে? আসিফা কাঁদতে কাঁদতে যেই রিয়াদের কাছে যাবে, হঠাৎ রিয়াদের লাশ শূন্যে উঠে যায়। এখনও টপ টপ করে গলা দিয়ে রক্ত পড়ছে লাশটার গলা থেকে। আশিফা শিউরে ওঠে। লাশটা ধীরে ধীরে ভাসতে তার ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে এগায়। ভয়ে বাগরুদ্ধ হয়ে আশিফার লাশের পিছন পিছন ড্রয়িং রুমে ছুটে যায়। হঠাৎ সিলিং ফ্যান বরাবর লাশটা উঠে ধপাস করে মেঝেতে পড়ে যায়। মুহূর্তে রিয়াদের মাথা থেতলে মগজ বেরিয়ে পুরো মেঝেতে ছড়িয়ে পড়ে, সাথে রক্ত। আশিফা পুরো স্তম্ভিত হয়ে যায়। আশিফাকে অবাক করে দিয়ে থেতলে যাওয়া মাথাটা নিয়ে রিয়াদের লাশটা উঠে দাঁড়ায়। চোখ মেলে ভয়ঙ্কর লাল চোখ নিয়ে ক্ষুদ্র দৃষ্টিতে আশিফার দিকে তাকায়। আশিফার শরীর হিম হয়ে আসছে। রিয়াদ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, অথচ সে নড়তে পারছে না। রিয়াদ যখন তার কাছে চলে এসেছে, হঠাৎ একটা ধমকা হাওয়া ধুয়োর মতো মিলিয়ে গেল রিয়াদের শরীরে। আশিফা আঁতকে উঠে চারিদিকে তাকায়। কোথাও কেউ নেই। মুহূর্তে চোখের পলকে তার চারপাশ গাঢ় আধারে ডুবে যায়। হঠাৎ সেই লোকটার এক বিকট সেই বিশ্রী হাহা শব্দ ভরে যায় বাড়িটা। অন্ধকারে কিছুই দেখতে পায় না আশিফা। পুরো বাড়ি যেন কাঁপছে। এক মুহূর্তের পর তার কাঁধে কিছু স্পষ্ট। ভয় পেয়ে পিছন ঘুরে সে অন্ধকার যে আবার সেই হাসির শব্দ। কল্পনায় লোকটা বিদ্রুপ আর ক্ষোভ মেশানো কণ্ঠে আশিফাকে বলতে হতো, কী রে, এবার কেমন লাগছে? খুব তো বুদ্ধিমতী সব ছিলি। বন্ধুর মতো ভালো ব্যবহার করলাম এতদিন, কিন্তু কাজ হলো না। এবার দেখবে আমার ভয়ঙ্কর রূপ। আমি যা চাই তাই তুই করবি, করতে বাধ্য। আশিফা কাঁদো কাঁদো কাঁপা কাঁপা গলা বলল, রিয়াদ কি দোষ করছিল? আপনি তাকে এমন শাস্তি কেন দিলেন? লোকটা হাসতে হাসতে বলল, বোকা, এতক্ষণ তুই যা দেখলি তা পুরোটাই একটা কল্পনা। তবে হ্যাঁ, এটা বাস্তবে হবে যদি তুই আমার কথা মতো কাজ না করিস। তোর স্বামীকে আমি বন্দি করে রেখেছি। তুই আমার মেয়েকে এই বাড়িতে নিয়ে আসার সাথে সাথে সে মুক্ত পাবে, মুক্ত। তুই পাবি অসীম ক্ষমতা। তখন যেথা ইচ্ছা সেথা যা। আপনি আমার স্বামীকে আগে ফিরিয়ে দিন। আমার একার পক্ষে কিছুই করা সম্ভব না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা দুজন মিলে আপনার মেয়েকে খুঁজে বের করে বলল আসিবা। লোকটা বলল, তোকে খুঁজে বের করতে হবে না, ওর খোঁজ আমি জানি। ওকে শুধু ভুলভাল নিয়ে একবার এই বাড়িতে আনতে হবে, তবে সব সমস্যার সমাধান। আমি তোকে সব ঠিকানা বলে দিচ্ছি। এখন তুই তার খুঁজে যাবি। মনে রাখবি, যদি খালি হাতে ফিরিস তাহলে তোর আর তোর স্বামীর যে কী অবস্থা হবে এটা তুই কল্পনাও করতে পারবি না। আশিফার চোখ মুখ পুরোই শক্ত হয়ে এলো। লোকটা কথা শোনা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। এখন সে বুঝতে পারছে এতদিন সে একাকিত্ব যে অনুভব করেছিল সেটা আসলে একাকিত্ব নয়। আসলে একাকিত্ব রয়েছে সে এখন। তার পাশে এখন কেউ নেই। শান্তা মারিয়া তার এই দুঃসময়ে কোথায় চলে গেল? মেয়েটা তার পাশে থাকলে সে অনেক সাহস পেত। শান্তা মারিয়া আশ্রম পর্যন্ত পৌঁছাতে পারল না। এর আগে অর্ধেক রাস্তায় সে গাড়ি থেকে নেমে গেল। শান্তা মারিয়া বুঝতে পারল সে যা করছে তা তার মোটেও করা উচিত হয়নি। অন্তত একবার আশিবার সাথে তার দেখা করা উচিত ছিল। শান্তা মারিয়া যা আসলে রাতের ঘটনা সম্পর্কে কিছু জানে না, তা তাকে বলে আসা উচিত ছিল। সে বিশ্বাস করে না করে তার ব্যাপারে। এখন এইভাবে চোরের মতো বেরিয়ে আসার মানে হচ্ছে অপরাধটা স্বীকার করে নেওয়া। শান্তা মারিয়া আবার কয়েকটা গাড়ি করে আশীর্বাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আশীর্বাদ বাড়ি পর্যন্ত
পৌঁছে তার খুব একটা সময় লাগলো না। বাড়িটার সামনে এসে দাঁড়াতে মারিয়ার হৃদস্পন্দন যেন বেড়ে গেল। আশিপাকে কী বলা যায় তা মনে মনে গুছিয়ে নিল, কিন্তু বাড়িটা দেখতে বেশ অদ্ভুত লাগছে। চারিদিকে তো অথচ বাড়িটা দেখে মনে হচ্ছে এর ভিতরে অন্ধকার। মারিয়া সতর্কভাবে বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে গেল। কলিং বেল বাজানোর আগে খোলা করে দরজাটা হালকা করে চাপিয়ে দেওয়া। আলো ঠিকরে বের হতে দেখা যায়, কিন্তু এখানে যেন অন্ধকার ঠিকরে বের হচ্ছে ঘরের ভেতর হতে। শান্তামারিয়া সন্ত সন্তর্পণে জোরে একটা লাথি বসিয়ে দেয় দরজায়। দরজা খুলতে সে বাড়ির ভিতর প্রবেশ করে। সে যেন দিনের শহর থেকে রাতের শহরে প্রবেশ করলো। দরজা খোলার সাথে সাথে হালকা আলোয় গিয়ে পড়ল ঘরের ভিতর। সেই দিনের বেলা ঘরের মতো আধার কেন? চমকে গেল মারিয়া। ঘরের ভিতর জড়সড় হয়ে দাঁড়িয়েছিল আশিবা। মারিয়াকে হঠাৎ ঢুকতে দেখে ছুটে যায় আশিবা। তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, কোথায় চলে গেছিলে তুমি? আমায় সাহায্য করো। মারিয়া কিছু বলার আগে পুরো বাড়ি জুড়ে হাহা শব্দ শুনে থমকে যায় মারিয়া। অদৃশ্য আসা একটা পুরুষের কণ্ঠের আওয়াজ শুনে সে আরও বেশি আঁতকে ওঠে। বোকা মেয়ে, তোকে তো আমি জীবন ভিক্ষা দিয়েছিলাম, মারতে আবার ফিরে এলি কেন? তোকে আমার কোনো প্রয়োজন নেই, তোকে আমি অনেক আগেই মেরে ফেলতাম, কিন্তু এই মেয়েটা, এর বিশ্বাস অর্জনের জন্য তোকে না মেরে ছলনা করে তোকে এই বাড়ি থেকে ছেড়ে চলে যেতে বাধ্য করেছি। লোকটার কথা শুনে আশিফা চমকে উঠল। তার মানে রিয়াদ আর মারিয়া ওই অবস্থায় গতকাল রাতে আপনি ছলনা করে রেখেছেন যাতে আমি তাদের উপর সন্দেহ করি? লোকটা হাসতে হাসতে উত্তর দিল, আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। এখন এই মেয়েটাকে আমি হত্যা করব, আর তুই তোর স্বামীকে বাঁচাতে যত পারিস বাড়ি থেকে বেরিয়ে আমার মেয়েকে খুঁজে এই বাড়িতে নিয়ে আয়। শান্তা মারিয়া অবাক হয়ে আসিফার কাছে জানতে চায় রিয়াদ কোথায়, ওর কি হয়েছে। আসিফা পুরো ঘটনাটা মারিয়াকে বলে। সে যতক্ষণ কথা বলছে ততক্ষণ ওই লোকটা টু শব্দ করলো না। শান্তা মারিয়া পুরো কাহিনী শুনে অদৃশ্যকে উদ্দেশ্য করে বলল, আপনি এদের সুন্দর সংসারটাকে এইভাবে ধ্বংস করছেন কেন? এই মেয়েটা সহজ সরল, এ কিছুতেই আপনার মেয়েকে আনতে পারবে না। আপনি তার ঠিকানা আমায় বলুন, আমি তাকে বুঝিয়ে এখানে নিয়ে আসছি। এদের আপনি মুক্তি দিন, আমাকে বিশ্বাস করুন। কিছুক্ষণ নয় লোকটা কোনো উত্তর পাওয়া গেল না। এবার লোকটা গম্ভীর কণ্ঠ, আচ্ছা, তবে এরা এত সহজে মুক্তি পাবে না। আমার মেয়ে না আসা পর্যন্ত এদের এই ঘরে থাকতে হবে। এরা যদি পালায় যায় তাহলে এদের সাথে এমন কিছু ঘটবে যা এরা কল্পনা করতে পারে না। এর স্বামী পাগল হয়ে যাবে আর এর স্ত্রী জিনের কবলে পড়ে আত্মহত্যা করতে বাধ্য হবে। আর তুই 2 দিনের মধ্যে আমার মেয়েকে না নিয়ে ফিরে আসিস, এই 2 দিন এই দুজনকে আমি শেষ করব। এতটুকু বলে লোকটা তার মেয়ের ঠিকানা দিয়ে বলল মারিয়াকে। মুহূর্তে মারিয়া আর আসিবার চোখ ধাঁধিয়ে আলো দিয়ে ভরে গেল পুরো ঘর। চারপাশ আবার স্বাভাবিক। মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে রিয়াদ। সে যে শ্বাস নিচ্ছে এটা বোঝা যাচ্ছে। তারা দুজনে তাকে ধরে সোফায় শোয়ালো। পানির ঝাপটা দিল কয়েকবার, তাও রিয়াদের জ্ঞান ফিরল না। মারিয়া বলল, আমাকে এখন দ্রুত যেতে হবে, চিন্তা করো না, আমি তোমার কোনো বিপদ হতে দেব না। বলেই বিদায় আশীর্বাদ থেকে বিদায় নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো সে। বাড়ির বাইরে এসে বেরিয়ে আরেকটা বড় মানসিক ধাক্কা। বাইরে অনেকটা অন্ধকার, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এত দ্রুত বেলা কি করে গেল তার মাথায় ঢুকছে না, অথচ বাড়ির ভেতর থেকে দিন মনে হচ্ছিল। শান্তা মারিয়া একবার ভাবে সোজা লোকটার বলা কথার মতো মেয়েটার ঠিকানায় গিয়ে মেয়েটাকে এখানে নিয়ে আসবে, কিন্তু মারিয়া বুঝতে পারলো লোকটা তার মেয়ের উপর ক্রুদ্ধ। তাই তার মেয়েকে যদি এখানে আনে তাহলে লোকটা নিজের মেয়েকে খুন করে মুক্তি লাভ করবে। লোকটা যে পুরো শয়তান হয়ে গেছে তা বোঝা যাচ্ছে। আসিফা এবং রিয়াদ বাঁচাতে যে কিছুতে আরেকটা নিষ্পাপ মেয়েকে বলি দিবে না। আরেকটা প্রশ্ন তার মাথায় ঘুরছে, এই বাড়িতে রিয়াদের আগে বেশ কিছু পরিবার ছিল। এই লোকটা নিশ্চিত তাদের এইভাবে ফাঁদে ফেলে নিজের মেয়েকে আনতে পাঠিয়েছিল। কিন্তু এই সহজ ঠিকানায় গিয়ে তারা কেন তার মেয়েকে নিয়ে নিয়ে ফিরতে পারেনি, এটা একটা রহস্য। এখন যত দ্রুত সম্ভব তাকে আশ্রমে পৌঁছে হবে। গুরুদেবের আশ্রম ছাড়া আর কিছুই করা উচিত হবে না। শান্তা মারিয়া এবার আশ্রমের উদ্দেশ্যে রওনা হলো। আশ্রম পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। আশ্রমে গুরুদেবকে পাওয়া গেল। শান্তা মারিয়াকে অনেকদিন পর দেখে গুরুদেব বেশ খুশিই হলেন এবং এত রাতে এখানে আসার কারণ তার কাছে জানতে চাইলেন। শান্তা মারিয়া দীর্ঘ সময় নিয়ে প্রথম দিন থেকে এই পর্যন্ত সেই বাড়ি নিয়ে সব ঘটনা গুরুদেবকে খুলে বললেন। গুরুদেব খুব মনোযোগ দিয়ে পুরো ঘটনা শুনলেন। এরপর বললেন, বুঝেছি পুরোটা। এটা পুরো জিনের ঘটিত ব্যাপার। যেহেতু লোকটা জিন সাধকের মাধ্যমে অভিশপ্ত হয়েছে এবং ক্ষমতা পেয়েছে, তাই এই লোকটা থেকে বাঁচতে জিনরাই আমাদের একমাত্র সাহায্য করে। শান্তা মারিয়া উৎকণ্ঠভাবে বলল, তাহলে কি আমরা জিন সাধনা করবো? গুরুদেব বলল, হুম, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। মারিয়া উদ্বিগ্ন হয়ে বলল, আমার জিন সাধনা করলে আমাদের উপর কি এদের কোনো প্রভাব পড়বে না? গুরুদেব মলিন এবং গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ পড়বে। আমরা জিন সাধনা করলে একটা জিন আমার বা তোমার যে কারো একজনের শরীরে প্রবেশ করবে। যার শরীরে প্রবেশ করবে না সে এই জিনটার কাছে যে
যে প্রশ্ন করবে শেষে উত্তর দিবে জিনটা। কিন্তু গুরুদেব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যার শরীরে জিনটা প্রবেশ করে কাজ শেষ, তার শরীর ছেড়ে জিনটা চলে যাওয়ার পর সে মারা যাবে। আপনি আমি আপনার মৃত্যু নিয়ে ভয় পাই না, কিন্তু জিন তোমার শরীরে প্রবেশ করলে তুমি মারা যাবে। অধিকাংশ সময় জিনেরা মেয়েদের শরীরে প্রবেশ করে। মুহূর্তে মারিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কিছু সময় নিয়ে সে দৃঢ়কণ্ঠে বলল, আমি মরতে ভয় পাই না, এর শেষ দেখে তবেই ছাড়বো। আমার কিছু হলে আপনি তাদের সাহায্য করবেন। গুরুদেব কপট হাসল। জিন সাধনার সমস্ত আয়োজন করা হলো। গুরুদেবের নির্দেশনা মতো মারিয়াও সাধনা নিয়ম অনুসরণ করে চলে গেল। সাধনার পর্যায়ে প্রায় শেষ। এখন তাদের দুজনের মধ্যে যে কোনো একজনের শরীরে জিন প্রবেশের পালা। গুরুদেব লক্ষ্য করলো মারিয়ার চোখ মুখ ধীরে ধীরে শক্ত হয়ে এসেছে, চোখের লালাপা। হঠাৎ একটা ভয়ঙ্কর পুরুষালী বজ্রকণ্ঠে মারিয়া বলে উঠল, আমায় ডাকেছেন কেন? কি চাই আপনার? গুরুদেব বুঝতে পারলেন জিন শান্তা মারিয়ার শরীরে প্রবেশ করছে। গুরুদেব একটু মুচকি এসে প্রশ্ন করলো, আমাদের আপনাদের সাহায্যের খুব প্রয়োজন। আপনাদের জিন জাতির একটা অংশ এই পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা মানুষকে বিপদে ফেলতে চাইছে। অতৃপ্ত আত্মাদের সাথে মিশে নিষ্প্রাণ প্রাণীদের হত্যা করছে। গুরুদেব শান্তা মারিয়া থেকে পুরো ঘটনা শান্তা মারিয়ার শরীর ভর করা জিনটাকে বলল। এর থেকে মুক্তির উপায় জানতে চাইল। পুরুষালী বজ্রকণ্ঠে শান্তা মারিয়া গলা থেকে বেরিয়ে আসলো প্রশ্ন তোলার উত্তর। জিনটা ভালো হওয়ায় গুরুদেবের বলা প্রতিটা কথা মনোযোগ দিয়ে শোনে, এবং জিনটা সেই বাড়ির শয়তান জিন আর অভিশপ্ত লোকটা এবং তার মেয়ে সম্পর্কে আরও তথ্য দেয় গুরুদেবকে। ওই লোকটা মেয়েকে কেন কেউ ওই ঠিকানায় গিয়ে নিয়ে আসতে পারবে না, এবং ওই বাড়িটা অভিশাপমুক্ত করার উপায় জিনটা থেকে জানতে পারেন গুরুদেব। জিনের থেকে গুরুদেব যতটা জানা প্রয়োজন ছিল তার সব জানতে পারে গুরুদেব। জিন সাধনার নিয়ম অনুযায়ী জিনের প্রয়োজন শেষ হলে এবার জিনের চলে যাবার পড়া। গুরুদেবের চোখের সামনে শান্তা মারিয়া লাল চোখ ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়ে গেল, চেহারা নরম হয়ে গেল। মুহূর্তে তার দেহ নিথর হয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন। গুরুদেব বসা থেকে উঠে এক গ্লাস পানি এনে মারিয়ার চোখে মুখে পানি ঝাপটা দিলেন। কয়েকবার ঝাপটা দিতে মারিয়া আস্তে আস্তে চোখ খুলতে শুরু করলো। সে চোখ খুলে উঠে বসে চারিদিক হা করে কয়েকবার চোখ রাখলো। সে বোঝার চেষ্টা করছে সে কোথায় আছে। ধীরে ধীরে তার ঘোর কাটতে লাগলো এবং সব কিছু মনে পড়তে লাগলো। সে আর গুরুদেব জিন সাধনায় আছেন। আচ্ছা, জিন কি এসেছিল? মারিয়া শীতল কণ্ঠে গুরুদেবের কাছে জানতে চায় প্রশ্নটার উত্তর। গুরুদেব অভ্যাসের মতো মুচকি এসে উত্তর দেয়, এসেছিল। মারিয়ার উৎকণ্ঠা হয়ে জানতে চায় কার শরীরে। গুরুদেব বলেছিল তোমার শরীরে ভর করেছিল জিন। মারিয়া চমকে ওঠে। আপনি তো বলেছিলেন যার শরীরে জিন প্রবেশ করবে জিন শরীর ছেড়ে যাওয়ার পর সে মারা যাবে। গুরুদেব কৌতুক সুরে বলে, মরে যাওনি বলে আফসোস হচ্ছে? মারিয়া বিস্মিত চোখে গুরুদেবের মুখের দিকে তাকায়। গুরুদেব বলতে শুরু করেন, দেখ মেয়ে, যে কোনো সাধনার মূল মন্ত্র হলো আত্মবিশ্বাস। তোমাকে এই মন বল নিয়ে সাধনা করতে হবে। যাই ঘটুক না কেন, আমাকে আমার উদ্দেশ্য হাসিল করতে হবে। তোমার মন বল পরীক্ষার জন্য কথাটা আমি বলেছিলাম, এবং তোমার মনোবল দেখে আমি সত্যি বিস্মিত। তুমি এর আগেও জীবন বাজি রেখে অনেক রহস্য সমাধান করছো। মানুষের প্রতি তোমার এই ভালোবাসা দেখে আমি প্রতিবারে মুগ্ধ হই। আমার কথা যে পুরোপুরি মিথ্যে তাও না। যে জিন শরীরে প্রবেশ করে সে জিন শয়তান জিন হয়। তাহলে অধিকাংশ সময় শরীর ছেড়ে যাওয়ার আগে সে সেই মানুষের শরীরকে হত্যা করে। কিন্তু আমাদের এই আশ্রম পবিত্র। এখানে কোনো শয়তান জিন কখনোই আসতে পারে না। শয়তান জিনেরা মানুষের সাথে কথা বলে তুই সম্বোধন করে, আর ভালোরা আপনি। শান্তা মারিয়া মুগ্ধ দৃষ্টিতে কথাগুলো শুনছিল। তার চোখে মুখে বিস্ময়ের ভাব উবে গেছে অনেকক্ষণ আগে। শান্তা মারিয়া এবার উদ্বিগ্ন হয়ে জিনের সাথে গুরুদেবের কী কথোপকথন হয়েছে তা জানতে চাইল। গুরুদেব বেশ রহস্যজনকভাবে বললেন, তুমি রহস্য সমাধান করতে এসেছো, কিন্তু যেহেতু রহস্য সমাধানের উপায়টা তুমি নিজে থেকে জানতে পারোনি, তাই এত সহজে আমি এটা বলতে পারছি না। তবে ভয় নেই, আমি এই রহস্যের সমাধান আমি নিজেই তোমাকে সহায়তা করব। তুমি এখন বিশ্রাম নাও, তোমার শরীর দুর্বল। তোমার খাবারের ব্যবস্থা করছি আমি। ভোর হতে বেশি সময় নেই। কাল সকালেতে একটা গাড়ি নিয়ে সেই লোকটার মেয়ের বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ব। এতটুকু বলে গুরুদেব ঘর থেকে প্রস্থান করলো। গুরুদেবের সেই রহস্যময়তা ভঙ্গি শান্তা মারিয়াকে আবার বেশি উদ্বিগ্ন করে তুলল। সে উত্তেজনা আর ঘুমাতে পারল না। খাওয়া শেষে আশ্রমের একটা বিছানায় চোখ খুলে শুয়ে রইল কিছুক্ষণ। তার চিন্তা এই মুহূর্তে এই রহস্য থেকে কিছুটা বিক্ষিপ্ত হয়েছে। সে ভাবছে, আচ্ছা, এই জিন সাধনার মাধ্যমে কি তার নিজের বাবা মা সম্পর্কে কোনো তথ্য জানতে পারবে? অবশ্যই পারবে। কিন্তু সে সময় অলৌকিকতার পিছনে ছুটলে সে চায় কোনো অলৌকিকতার সাহায্য ছাড়াই নিজে নিজে খুঁজে তার বাবা মাকে বের করবে সে। সকাল ৯টার আগে নাস্তা ফেরেছিলেন তারা। আশ্রমটা বেশ বড় হয়। আশ্রমের নিজস্ব একটা গাড়ি রয়েছে, অ্যাম্বুলেন্স টাইপের। পেছন থেকে দুটো পাটের হাঁড়ি। এক গাড়িতে যে কোনো জায়গায় ১০-১২ জন যেতে পারে।
গুরুদেব গাড়ি প্রস্তুত করে মারিয়াকে ডাকলেন। মারিয়া, গুরুদেব আরও দুজন আশ্রমের লোক একত্রে গাড়িতে উঠে যায়। গাড়িটার দরজা খুলতে মারিয়া আটকে যায়। গাড়িটার ভেতরে একটা কফিন রাখা। মারিয়া চমকে উঠে ভয়ার্ত দৃষ্টিতে গুরুদেবের কাছে জানতে চায় এসবের মানে। এই কফিনে কী আছে? গুরুদেব মুচকে এসে উত্তর দেয়, এত অধৈর্য হয়ে না মারিয়া, চুপচাপ চলো আমাদের সাথে, ধীরে ধীরে সব জানতে পারবে। গুরুদেব ড্রাইভারের পাশে গাড়ির সামনে বসেন। গাড়ির পেছনে মারিয়া এবং দুইজন আশ্রমের লোক বসেন। মাঝখানে কফিন রাখা। এক পাশে সিটে মারিয়া বসে আছে, অপর পাশে বাকি দুজন। গাড়ি চলতে লাগলো। লোকটার বলা ঠিকানা। প্রচণ্ড কৌতূহল আর উত্তেজনায় মারিয়াকে প্রায় পাগল করে দিল। গুরুদেব তার থেকে এইগুলো লুকিয়েছেন। তিনি ঠিক কাজ করেনি। অন্তত কাফিনে কি আছে এটা তার জানা উচিত। কাফিনের ঢাকনা পেরেকে দিয়ে আটকা। মারিয়ার প্রচণ্ড ইচ্ছে এর ভিতরে কী আছে তা জানার। মুহূর্তে কারো তোয়াক্কা না করে একটানে ঢাকনা খুলে কফিনের ভেতর উকি দেয় সে। সাথে সাথে উত্তেজনা দমে মুখ ফ্যাকাশে হয়ে যায়। কফিনে দুটো কোদাল ছাড়া কিছুই নেই। গুরুদেব হাসতে হাসতে রসিকতা সুরে পিছন ফিরে মারিয়াকে বলে, তুই বড়ই অধৈর্য মারিয়া। গাড়ি চলতে লাগলো আপন মনে। এর মধ্যে দুপুর গড়িয়ে এসে থামলো শহরের দিকে। বেশ ভেতরের দিকে একটা নির্জন রাস্তার সামনে। আশেপাশে তেমন কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না। এমন একটা জায়গায় লোকটার মেয়ে কীভাবে থাকে মারিয়া বুঝতে পারছে না। তারা সবাই গাড়ি থেকে নামলো। গুরুদেব গম্ভীর কণ্ঠে বলল, জিনের বলা কথা মতো মেয়েটার কবর এই রাস্তার আশেপাশেই আছে। শান্তা মারিয়া যেন আকাশ থেকে পড়ল। সে পুরো স্তম্ভিত হতভম্ব হয়ে বড় বড় চোখ করে গুরুদেবের দিকে তাকিয়ে রইল। কবর শব্দটা তার কানে বারে বারে বাজতে চাইল। সে জিজ্ঞাসার দৃষ্টিতে গুরুদেবের দিকে তাকালো। গুরুদেব এবার শান্ত স্বরে মারিয়াকে উদ্দেশ্য করে বলল, তোমাকে এর জন্য আগে কিছু জানাইনি, তাহলে তুমি পুরো রাস্তায় উত্তেজনা মন নিয়ে আসতে, কিছুক্ষণ শান্ত থাকতে পারতে না। আসলে ওই লোকটার ক্ষমতায় ওই এলাকার বাইরে নেই। জিনগুলো যেহেতু এখনও এই লোকটার দাস, তাই তারা এই এলাকা ছেড়ে বেরিয়ে যেতে পারে না। তাই লোকটা এখন জানতে পারেনি যে তার মেয়ে মারা গেছে অনেক বছর আগে। তার মেয়ে বিয়ের পর পালিয়ে ছেলেটার সাথে ওই এলাকাতেই উঠেছিল। ছেলেটা বেশ নির্জন এবং শহর থেকে অনেক দূরে। তাই তারা নির্ভয়ে এখানে ছিল বেশ কিছু সময়। এখানে একটা পরিত্যক্ত বাড়ি ছিল, সেখানে তারা সংসার পেতে। এখান থেকে কিছুটা দূরে নতুন একটা অফিসে চাকরি নেয় ছেলেটা। তাদের দিন ভালোই কাটছিল। এর মধ্যে মেয়েটার গর্ভে একটা সন্তান চলে আসে। কিন্তু অভাবের এই সংসারে তারা সন্তান আনতে চায়নি, তাই মেয়েটা গর্ভপাত করানোর সিদ্ধান্ত নেয় তারা। তাদের অর্থনৈতিক অবস্থা ভালো না হয় নিম্নমানের একটা ক্লিনিকে যায় তারা, আর ভুল চিকিৎসায় মারা যায় মেয়েটা। ছেলেটা তখন আর কিছুই করা ছিল না। মেয়েটা জানাজা পড়িয়ে এই বাড়িতে এনে উঠোনে কবর দেয়। এরপর ছেলেটা হয়ে যায় নিরুদ্দেশ। মারিয়া বিস্মিত কণ্ঠে বলে, এই জন্য এত সহজে ঠিকানা পাওয়ার পরও কেউ মেয়েটাকে নিয়ে যেতে পারেনি এবং তাদের সাথে ঘটেছে ভয়ঙ্কর কাণ্ড। যেই লোকটা ক্রোধে গিয়ে পড়েছে তাদের উপর, কিন্তু একই পথে আমরাও হাঁটছি। বাড়িটা খুঁজে পেয়ে আমাদের কি লাভ? আমাদের তো খালি হাতে ফিরে যেতে হবে, কারণ মেয়েটা তো মারা গেছে। আমাদের কাজ হলো ওই লোকটা পর্যন্ত তার মেয়েটাকে পৌঁছে দেওয়া। তার মেয়েটা যে মারা গেছে এটা তাকে আমাদের বোঝাতে হবে, তাহলেই তিনি মুক্তি পাবেন। আমরা মেয়েটার কবর খুঁড়ে কবরের মাটি কাফিনে ভরে ওই লোকটার বাড়িতে নিয়ে যাবো। আশা করি তখন সমস্ত অভিশাপ মুক্তি পাবে, বললেন গুরুদেব। এমন সময় তাদের সাথে আসা একটা লোক দূর থেকে চেঁচিয়ে তাদের উদ্দেশ্যে বলল, গুরুদেব এইদিকে আসুন, একটা পরিত্যক্ত বাড়ি দেখা যাচ্ছে। সবাই ওই দিকে গেল। তারা বাড়িটা দেখতে পেল। রাস্তার পাশ দিয়ে আরেকটা ছোট্ট রাস্তা গিয়ে বাড়িতে উঠেছে। গাড়িটা সে রাস্তায় ঢুকবে না। পরিত্যক্ত বাড়িটা ইটের একতলা ছাপড়া ঘর, ছাদ টিনের। ভয়ঙ্কর জরাজীর্ণ বসবাসে অযোগ্য বাড়িটা শ্যাওলা আর আগাছা দিয়ে ভর্তি। এর ভেতরে এই বাড়ির আসল মালিককে তারা জানে না, জানার প্রয়োজন নেই। বাড়িটা উঠানে জং ধরা লোহার শিক ঘেরা একটা জায়গা দেখে তারা কিছুটা অবাক হলো। গুরুদেব ভেবেছিল এত বছর পর কবর খুঁজে পেতে তার অনেক কষ্ট হবে তাদের, তবে জং ধরা লোহার শিক দিয়ে যে এত সুন্দর করে চিহ্ন দেওয়া থাকবে পারে তা তারা ভাবেনি। যদিও কবরের অবস্থা তেমন ভালো না। দুইজন লোক ড্রাইভারের সাহায্য নিয়ে কাফিনটা ভেতরে আনে। তারপর কবরের মাটি খুঁড়ে কাফিনের ভেতর ভরতে থাকে। ভরা শেষ হলে কাফিন যে এত ভারী হয়ে যাবে তার ধারণার বাইরে। অনেক কষ্টে তারা সবাই মিলে টেনে হিঁচড়ে কাফিনটা গাড়ি পর্যন্ত নেয়। গাড়িতে তুলে দ্রুত রওনা দেয় রিয়াদ এবং আসিবার বাড়ির উদ্দেশ্যে। আসিবা সারা রাত ধরে ঘুমাতে পারেনি। সকাল থেকে এখনও পর্যন্ত জানলার পাশে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে শান্তা মারিয়ার অপেক্ষায়। কয়েকবার শুধু পানি খেতে হয়েছে তাকে। রিয়াদ এখনও জ্ঞান ফিরেনি। হয়তো ওই লোকটা মারিয়া ফিরে না আসা পর্যন্ত রিয়াদের আত্মাকে মুক্তি দেবে না। প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আসিবার মনে ভয় জেগে বসেছে। মারিয়া যদি ফিরে না আসে, সেই লোকটা মারিয়া চলে যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত তার আশেপাশে আসেনি। ধীরে ধীরে রাত নামে। রাত মানেই ভয়। হঠাৎ বাড়ির সামনে একটা গাড়ি থামতে দেখে চমকে ওঠে আসিবা। গাড়ি থেকে আসিবা নামতে দেখে আনন্দে তার চিবুক বেয়ে পানি চলে আসে। সোফায় তখনও রিয়াদের নিথর দেহ পড়ে আছে। আসিবা দ্রুত বাড়ির গেট খুলে
ছুটে যায় মারিয়াকে জড়িয়ে ধরতে আর জানতে চায় ওই লোকটার মেয়ে কোথায়। এরপরে গুরুদেব নেমে আসে গাড়ি থেকে। আশিফাকে উদ্দেশ্য করে বলে, আর ভয় পেও না মেয়ে, আমরা চলে এসেছি। এখন তোমরা সম্পূর্ণ বিপদমুক্ত, কিন্তু এখন গল্প শোনার সময় নেই, চলো কাজে নেমে পড়ি। বাড়ির সামনে চায়ের দোকান, মানুষ এবং মুদির দোকান বিস্মিত হয়ে গাড়ির দিকে তাকায়। হঠাৎ গাড়ি থেকে কাফিন বের করতে সবাই শিউরে ওঠে। দুজনে কাফিন বন্ধ করে স্থান পরিত্যক্ত করে সবাই মিলে অনেক কষ্টে টেনে হিঁচড়ে কাফিনটাকে বাড়ির ভিতরে নিয়ে যায়। বাড়ির ভিতরে ড্রয়িং রুমে কাফিনটা রেখে গেলে গোল হয়ে দাঁড়ায়। গুরুদেব দ্রুত গাড়ি ফিরে গিয়ে একটা পানির বোতল নিয়ে আবার বাড়িতে ঢুকলো। কাফিনের ঢাকনা সরিয়ে পানি ছিটিয়ে দিয়ে মাটিগুলো উপর। মুহূর্তে ভয়ঙ্কর পুরুষালী কণ্ঠে আর্তনাদ কেঁপে উঠল পুরো বাড়ি। বাড়ির সব আলো নিভে একদম ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়। ঘুটঘুটে অন্ধকার, সবাই আটকে আছে। এমন সময় সামনে জ্বলজ্বল করছে একটা শরীর জ্বলে উঠল। লোকটার পরনে একটা সাদা পায়জামা পাঞ্জাবি। লোকটা ধীরে ধীরে কাফিনের দিকে এগিয়ে আসলো। তাদের বুঝতে বাকি রইল না ইনি জাবেদ আলী। অন্ধকারে শরীর জ্বলজ্বল করা বোঝা যায় না এটা কোনো শরীর না, আত্মা মাত্র। তাকে দেখতে পুরো স্বাভাবিক একটা মানুষের মতো লাগছে। চোখে মুখে বেদনা আর কান্নার ছায়া। কাফিনটা সামনে হাঁটু গেড়ে বসে চিৎকার করে কাঁদছে জাবেদ আলীর আত্মা। মুহূর্তের মধ্যে ধোঁয়ার সাথে শূন্যে মিলিয়ে যায় জাবেদ আলীর আত্মা। সবাই চমকে দিয়ে আগুন ধরে যায় কাফিনটাতে। ছিটকে দূরে সরে যায় তারা। পর মুহূর্তে প্রচণ্ড আলোতে চোখ ধাঁধিয়ে ওঠে তাদের। সকলে একসাথে চোখ বন্ধ করে। যখন চোখ খুলছে তখন দেখে ঘরে আলো জ্বলছে। সবাই সবকিছু স্বাভাবিক। তাদের চোখের সামনে পুরো ছারখার হয়ে যাচ্ছে, কাফিন থেকে ধোঁয়া বেরোচ্ছে। এ যেন এক অতৃপ্ত আত্মার মুক্তি লাভের নিশানা। রিয়াদের জ্ঞান ফেরার সাথে সাথে তার কিছুই মনে নেই। জ্ঞান ফিরে এতগুলো মানুষের ধোঁয়া দেখে সে থতমত খেয়ে যায়। আশিফা তাকে পুরো ঘটনা খুলে বলে। গুরুদেব রিয়াদ এবং আশিফাকে বিদায় দিয়ে গাড়ি নিয়ে চলে যায় তার আশ্রমে। শান্তামারিয়া থেকে যায় তাদের সাথে। আশিফা শান্তামারিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে কোনো ভাষা খুঁজে পায় না। রিয়াদ যদি অলৌকিকতায় কখনো বিশ্বাস না করে, তবুও এই পুরো ঘটনায় বিশ্বাস করতে এখন বাধ্য হচ্ছে। শান্তামারিয়া তার ঘরে শুয়ে আছে। রিয়াদ আর আশিফা শুয়ে পড়েছে অনেকক্ষণ। শান্তামারিয়ার দায়িত্ব এখনও শেষ হয়নি। পতিতপল্লীর অভিশাপ এখনও সে শেষ করতে পারেনি। তবে এখন শেষ করার উপায়টা তার সাথে জানা। এই রহস্যের সাথে ওই রহস্যের একখানে সম্পর্ক। ওই পতিতপল্লীর আত্মারা হয়তো জানেই না যে তাদের যে পুড়িয়ে মেরেছে সে মারা গেছে অনেক আগে। তাদের কাছে এই তথ্যটা পৌঁছে দিতে হবে। এই মেয়েটার কবরের মতো মিজান সাহেবের বাবার কবরের মাটি কবর থেকে তুলে এনে কাফিনে করে সেই পতিতপল্লী পৌঁছাতে হবে। তাহলে মুক্তি পাবে আত্মাগুলো আর অভিশাপ মুক্ত হবে পতিতপল্লী। কিন্তু মিজান সাহেবের যে ধরনের মানুষ, মনে হয় না এত সহজে রাজি হবেন। কিন্তু তাকে যে করে হোক রাজি করাতে হবে। নিরপরাধ আর কোনো মানুষকে মরতে দেওয়া যাবে না, কিছুতেই না। এই বাড়ির রহস্য আপাতত শেষ। শান্তামারিয়া সিদ্ধান্ত নেয় ভোরের আলো ফুটলে আশিফা এবং রিয়াদের কাছ থেকে একেবারে বিদায় নিয়ে চলে যাবে মিজান সাহেবের কাছে। প্রথম রহস্যটা এখনও সমাধান করা হয়নি, কিন্তু শান্তামারিয়া এটা জানেন না যে সকাল হলে শুধু একা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তার সাথে যাবে এমন কিছু প্রাণ যার সম্পর্কে তার কোনো ধারণা নেই, না পূর্বে ছিল। মারিয়া চাইলেও বা না চাইলেও তারা অনুগত দাসের মতো তাকে অনুসরণ করবে, তার কাজ করবে। সেই জাবেদ আলী চলে যাওয়ার পূর্বে তার জিন সাধনার সমস্ত ক্ষমতা শান্তা মারিয়াকে দিয়ে গেছেন, যা মারিয়া নিজেও জানে না। সে সকাল দেখার অপেক্ষায় চোখ বুঝল। মিজানুর রহমান মাতাল অবস্থায় তার গাড়ি উদ্দেশ্য নিয়ে ছুটছে বাড়ির উদ্দেশ্যে। অনেকদিন পর তার অনেক পুরনো বন্ধুর সাথে দেখা হলো আজ। তাই অনেক বছর পর তাই পুরনো শহরে আসলেন তিনি। তার বন্ধুরা অনেক জোর করেই তাকে এই এলাকায় নিয়ে এসেছে। অনেক বছর পর বন্ধুরা এক হয় ড্রিঙ্ক করার সুযোগ হাতছাড়া করলেন না। আর এই শহরে এইসব জিনিস সহজে পাওয়া যায়। তাছাড়া বাড়িতে স্ত্রী কন্যাদের জানতো আর নেশা করা যায় না। গাড়িতে চালাতে চালাতে এখন তিনি বুঝতে পেরেছেন তার বেশ নেশা চড়ে গেছে। বন্ধুদের কথা মতো ওদের সাথে সেখানে থেকে গেলেই ভালো হতো। বাড়িতে এখন কেউ নেই, শুধু শুধু বাড়ি গিয়ে লাভ কি? নেশার বসে সে জেদ করে এত রাতে গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। বন্ধুদের সাথে ছোটোখাটো একটা ঝগড়া হয়ে গেল তার। একটা মদের বোতল সঙ্গে করে এনেছিলেন। গাড়ি চালাতে চালাতে যেটা ধরা তার মোটেও উচিত হয়নি। রাস্তাঘাট এখন সব গুলিয়ে যাচ্ছে। এখন চারপাশটা কেমন যেন গুপ্ত অন্ধকার, কিছুটা চেনাও যাচ্ছে না। অথচ তরুণ বয়সে বন্ধুদের নিয়ে গাড়িতে করে চষে বেরিয়েছেন তিনি এই এলাকায়। হঠাৎ নেশাগ্রস্ত অবস্থায় তার মনে পড়ল এই এলাকার আশেপাশে সেই পতিতাপল্লীতে ছিল, সেটা তার বাবা করেছিল কিছুদিন আগে একটা রূপবতী মেয়েকে, যেটা নিয়ে তার সঙ্গে গাজাগুজি ভূতের গল্প করেছিল। না, মেয়েটা গাঁজা খায় না, মদ খায় না। তাহলে তবে মদখুরির গল্প বলেছে মেয়েটা। নিজের এই মনে বিড়বিড় করে মিজান। মৃতরা কখনো ফিরে আসতে পারে, প্রতিশোধ নিতেও না। মেয়েটার নাম অনেক কষ্টে মনে করতে পারল না মিজান। কী সব আজগুবি কথা সেদিন বলেছিল মেয়েটা। আর মেয়েটা হরহর করে গিলছিল। আসল কাহিনী কিছুই জানে না মেয়েটা। মেয়েটা কেন তিনি ছাড়া এই
আর কেউ জানে না আসল ঘটনা। তিনি আর পুরো জীবনে তার বাবার মতো চরিত্রহীন মানুষ আর দুটো দেখেনি। অতি ধনী হলে যা হয় আর কি, প্রতিটা মেয়ের প্রতি লালসা আর কামনার দৃষ্টিতে তাকালেন। তার শেষ গ্রামের মানুষগুলো দরিদ্রতার সুযোগ নিয়ে গড়ে তুললেন পতিতাপল্লী। সারা দিন রাত নেশায় বুঁদ হয়ে পড়ে থাকতেন সেখানে। শুধু মিজান সাহেবের বাবা না, সেখানে সবাই প্রতি রাতে নেশায় বুঁদ হয়ে থাকতো। মিজান তখন তরুণ বয়স, তার বাবা তাকে বিন্দুমাত্র সময় দিতেন না। এতে ক্ষুব্ধ হয়ে উঠতে থাকে মিজান। পতিতাপল্লীর প্রতি তীব্র ঘৃণা আর বিদ্বেষ কাজ করতে থাকে তার মনে। সে চাইতো তার বাবা এসব থেকে বেরিয়ে আসুক। তার বাবা এই নিয়ে সাহস করে একদিন কথাও বলেছিল। তার বাবা বেশ রেগে যায় এই ধরনের কথা আরেকবার বলে তাকে ত্যায্যপুত্র ঘোষণা করবেন তিনি। এবার অধৈর্যের সীমানা ভেঙে যায় মিজানের। এক রাতে তার বাবার খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দেন মিজান। বাবা ঘুমের ঘরে বাড়ি থেকে আর বের হতে পারেন না। সেই সময় পূর্বের পরিকল্পনা অনুযায়ী শখানেক লোক নিয়ে পতিতাপল্লীতে হামলা করেন তিনি। পুরো পল্লীতে যারা ছিলেন সবাইকে পুড়িয়ে মারেন। কাকপক্ষী তো তার নাম জানতে পারেনি, কিন্তু তার বাবা বুঝতে পেরেছিলেন একমাত্র ছেলে হয়, কিছুই বললেন না তাকে। জায়গা জমি ফেলে রেখে নতুন শহরে চলে যান তারা। আজ অনেক বছর পর বন্ধুদের সুবাদে পুরনো শহরে ফেরা হলো তার। কিন্তু রাতের অন্ধকারে তিনি রাস্তা গুলিয়ে ফেললেন। কিছুটা পথ যাওয়ার পর দেখলেন রাস্তার মাঝখানে একটা গাছ পড়ে আছে, আর সেখানে যাওয়ার উপায় নেই। আশেপাশে কাউকে কোথাও দেখা যাচ্ছে না। হঠাৎ কোথা থেকে একটা চৌকিদার তার গাড়ির জানলার কাছে এসে দাঁড়ালেন। আস্তে আস্তে মিজান সাহেবকে উদ্দেশ্য করে বললেন, স্যার, এই রাস্তা দিয়ে যাইয়েন না, বিপদে পড়তে পারেন। গাড়িটা ব্যাকে ঘুরাইয়া ওইদিকে বাম পাশে রাস্তা ধইরা যাইতে থাকেন। এই রাস্তা দিয়ে সোজা গেলে এই রাস্তা শেষে আবার ফিরে আসতে পারবেন। এই রাস্তা এখন মারাত্মক বিপদ। গাছ দিয়ে রাস্তা বন্ধ করছে, দেখতেছেন না? লোকটার কথার মধ্যে একটা ঘোর ছিল। মিজান সাহেব আর কিছু না ভেবে গাড়িটা ঘুরিয়ে লোকটার কথা মতো রাস্তার দিকে চলছেন। এই রাস্তায় হেডলাইট। রাস্তা যতই গভীরে যাচ্ছে ততই যেন আরও নেশা কেটে যাচ্ছে। অদ্ভুত বিষয়। একসময় আলো জ্বালা সেই ছোট ছোট ঘরের সামনে গাড়ি থামলেন। নিজের চোখকে যেন তিনি বিশ্বাস করতে পারছেন না। একটা পতিতাপল্লীর সামনে চলে এসেছেন। অর্ধনগ্ন নারীগুলির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। এই শহরে এখনও তাহলে পতিতাপল্লী রয়েছে, ভাবলেন তিনি। সবচেয়ে আশ্চর্যের বিষয়ে তিনি স্পষ্ট দেখছেন মাঝখানে একটা ঘরের সামনে তার বাবা একটা মেয়ের হাত ধরে দাঁড়িয়েছেন। তিনি প্রথমে ভাবলেন নেশার ঘরে ভুল দেখছেন, পরে স্পষ্ট বুঝতে পারলেন না, এটা তারই বাবা। পতিতাপল্লী তার কেমন চেনা চেনা লাগছে। তিনি কল্পনাও করতে পারেনি এটাই সেই পতিতাপল্লী যেটা তিনি 20 বছর আগে পুড়িয়ে দিয়েছিলেন। কেউ যদি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে গেলে প্রথমে রমণীর আত্মারা নীরব দৃষ্টিতে তাকিয়ে থেকে তাদের আকৃষ্ট করার, কিন্তু পতিতাপল্লীর ভেতরে শিকার ইচ্ছাকৃত প্রবেশ করলেও তারা কিছুই করতে পারলেন না। তাই তাই তিনি রমণীদের দিক থেকে যখন কেউ গাড়ি থেকে নামে না, তখন তাদের মৃত আত্মীয় স্বজনরা রূপ ধরে তারা এখানে দাঁড়িয়ে মায়া সৃষ্টি করে, যাতে কৌতূহলবশত শিকার বাধ্য হয়ে এখানে প্রবেশ করে। তাই পৃথিবীতে সকল মানুষের প্রতি তাদের বিদ্বেষ। তাই যে আসে এখানেই তাকে খুন করে। মিজান সাহেব ধীরে ধীরে এগিয়ে গেল, নেমে গেল, যেতে লাগলো পতিতাপল্লীতে ভিতরে। তবে এটাই পতিতাপল্লীর শেষ শিকার। আর কোনো রাত্রে কেউ এটাকে জেগে উঠতে দেখবে না। সমাপ্ত। ধীরে ধীরে রাত সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।